কনসেপ্ট ভাই, কনসেপ্ট, কোনো রাট্টাফিকেশন নয়, কোনো গাছের পাতা সবুজ নয়, পিওর কনসেপ্ট। তার মধ্যে দুজন বিক্রি করেছে 0 থেকে 100, 100 থেকে 1000, আর আজকে 10,000। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। ধামাকা শুরু করা যাক। নয়, ধামাকা শুরু হয়ে গেছে, ধামাকা চলছে। তোদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন। আজকে যদি তোরা না থাকতিস, আমি এটা আমার এই চ্যানেলের এই থাম্বনেলে লিখতেই পারতাম না। আমাকে প্রচুর ছেলে মেয়ে কালকে কংগ্রাচুলেশন জানিয়েছে, কিন্তু আমি একটা কথা বলছি, এটাতে আমার হয়তো অবদান আছে, কিন্তু তোদেরও আছে। যারা এখন 11-এ পড়ছে তাদেরও আছে, আমার ফ্যামিলিরও আছে, আমার সাথে যারা অ্যাসোসিয়েটেড প্রত্যেকের আছে। সেই কারণে কোনো বড় কাজ, কোনো ভালো কাজ একা একজনের দ্বারা কখনো সম্ভব বলে আমি মনে করি না। সবার এর মধ্যে অবদান আছে, আমাদের সবার খুশি হওয়া উচিত। এবং আমি তোকে এইটুকু প্রমিস করতে পারি, অ্যাডভেঞ্চার একাডেমি পেছনে সরবে না। আমি শুরু করেছি যখন, এটা চালাবো। আমি সমস্ত কিছু ছেড়েও, সমস্ত কিছু বাদেও, সমস্ত কিছুর পরেও অ্যাডভেঞ্চার একাডেমিতে তোদের জন্য ভিডিও আনি। অ্যাডভেঞ্চার একাডেমি সবার জন্য ছিল, আছে, থাকবে। সেটা অ্যাফোর্ডেবল লেভেলে হাইয়েস্ট লেভেল কোর্স হোক, কিংবা ইউটিউবের মধ্যে রেগুলার 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 ভিডিও দিয়ে ছেলে মেয়েদেরকে সাহায্য করা হোক। প্রত্যেকটা ওয়ান শট দেওয়া হোক, কুইক রিক্যাপ দেওয়া হোক, অঙ্ক দেওয়া হোক, এসএকিউ দেওয়া হোক, ভিএসএকিউ দেওয়া হোক, এলএকিউ দেওয়া হোক, ফিজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি রপ্ত করানো হোক। অ্যাডভেঞ্চার একাডেমি ছিল, আছে, থাকবে। আমার চ্যালেঞ্জ, আজকে কি করাবে দাদা? দেখবি তোদেরকে আমার যে পেড ব্যাচ ধামাকা ব্যাচটার 2টো ক্লাস ফ্রিতে দিয়েছিলাম। তার মধ্যে প্রথম ক্লাসটা পর্যায় সারণী, ম্যাসিভ রেসপন্স, একটা ক্লাসে একটা চ্যাপ্টার ফিনিশ। দ্বিতীয় ক্লাস যেটা দিয়েছিলাম সেটা ছিল জৈব রসায়নের পার্ট নাম্বার 1। ওই জৈব রসায়নের পার্ট নাম্বার 1-এ এত রেসপন্স এসছে, তোদের এত চাহিদা ছিল জৈব রসায়নের পার্ট নাম্বার 2 এর, যে আমি না এনে আর থাকতে পারলাম না। সেই কারণে চল আজকে শুরু করা যাক জৈব রসায়নের সেকেন্ড পার্ট। মাধ্যমিক 2026-কে মাথায় রেখে খেলা শুরু করা যাক। চলো, অলরেডি তোরা জানিস আমাদের এই উইক থেকে এমসিকিউ, ভিএসএকিউ আর এসএকিউ, এই 3খানা জিনিসের প্রিপারেশন শুরু হবে। যারা যারা এখনো পর্যন্ত জানিস না এই বিষয়গুলো কি করে আমি প্ল্যান করেছি, তারা আমার এই আগের ভিডিওটাই দেখে ফেল। আমি কিন্তু এইটুকু চ্যালেঞ্জ করতে পারি, আমি 95+ পাইয়ে ছাড়বো, ভাগ্য ভালো থাকলে 100 পাইয়ে ছাড়বো। তুই শুধু আমি যা করাচ্ছি করতে থাকবি, বাকিটা আমার দায়িত্ব। বাকি আমি আর কিছু বলবো না। চলো শুরু করা যাক। এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ ইউটিউবে আসবে, এলএকিউ আমার ব্যাচে আসবে। পুরো কম্বিনেশন করে ধামাকা মারবো পুরো একদম। চলো, দেখবি প্রত্যেকেই জানিস যে আগের দিনের যে ক্লাসটা যেখানে আমি শেষ করেছিলাম, সেখানে আমি কার্যকরী মূলকগুলোর সম্পর্কে বলেছিলাম, কিন্তু কার্যকরী মূলকের মাধ্যমে কিন্তু আমরা আইইউপিএসসি নামকরণ আগের দিন শিখিনি। তো আজকে আমরা প্রথমেই কার্যকরী মূলকের মাধ্যমে আইইউপিএসসি নামকরণ শিখবো। যারা আগের ক্লাসটাকে দেখিস না, আগে প্রথমে ওটা দেখবি, তারপর এটা দেখবি। দেখবি আগের ক্লাসের মধ্যে আমি হাইড্রোকার্বনের নামকরণ শিখিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে কার্বন সংখ্যার উপরে ভিত্তি করে কতগুলো নাম হয়। যদি কার্বন সংখ্যা 1 হয়, তখন সেখানে নাম লিখতে হচ্ছিল মিথ। কার্বন সংখ্যা যদি 2 হয়, তখন সেখানে নাম লিখতে হচ্ছিল ইথ। কার্বন সংখ্যা 3 হলে সেখানে নাম লিখতে হচ্ছিল প্রোপ। কিন্তু একটা কথা শুধু খেয়াল রাখ, এই যখন আমরা কার্যকরী মূলকের মাধ্যমে নামকরণ করব, তুই এরকম মিথ, ইথ, প্রোপ লিখবি না ভাই। তুই তার পরিবর্তে কি লিখবি জানিস? এটা সম্পূর্ণ আমার নিজের তৈরি করা। এটা কিন্তু কারোর থেকে কপিড নয়, কারোর থেকে ইন্সপায়ার্ড নয়। যদি এরপরে এই টেকনিকটা তুমি কোথাও দেখতে পাও, তাহলে মনে রাখবে সে কপি করে ফেলেছে। সেই কারণে একদম মন দিয়ে শুনবে, মন দিয়ে শিখবে, মন দিয়ে ইউটিলাইজ করবে। শুনে নাও, 1 থাকলে মিথের বদলে লিখবে মিথান। পুরো ভিডিও না দেখে যাবে না, অনেক ট্রিক শেখাবো এরপরে। 2 থাকলে ইথের পরিবর্তে লিখবে ইথান। 3 থাকলে প্রোপের পরিবর্তে লিখবে প্রোপান। দাদা এটা কখন লিখবো? যখন কার্যকরী মূলক দিয়ে নামকরণ হবে। আদারওয়াইজ সব ক্ষেত্রে তুই মিথ, ইথ, প্রোপ লিখবি। দাদা বইয়ের মধ্যে তো লেখা রয়েছে কার্যকরী মূলক দিয়ে লিখলে মিথেন, ইথেন, প্রোপেন লিখতেন। আমি যা শেখাবো তাই শিখবি, এর বাইরে কিছু নয়। ঠিক আছে, চল মন দিয়ে। এবার একটুখানি করে তোদেরকে বলি। দেখ, প্রথম যে কার্যকরী মূলকটা রয়েছে সেটা হচ্ছে অ্যালকোহল। প্রথমেই আমরা একটুখানি অ্যালকোহলের নামকরণ করি। দেখবি তোরা প্রত্যেকেই জানিস যে অ্যালকোহলকে আমরা এরকম ওইস দিয়ে লিখতাম। যারা প্রথমবার এই ক্লাসটাই দেখছে, যারা ফার্স্ট ক্লাস দেখেনি, তারা বলবে দাদা এই অক্সিজেনের সাথে হাইড্রোজেনের সামনে একটা মাইনাস কেন আছে? ভাই এটা কোনো মাইনাস নয়, অক্সিজেনের যোজ্যতা 2, ওই কারণে দুটো বন্ড হয়। যদি ইথার হতো তাহলে দুটো দিকেই অ্যালকিল গ্রুপ বসতো, কিন্তু যেহেতু এটা অ্যালকোহল,
সেই কারণে একদিকে হাইড্রোজেন বসে যায় আর আরেকটা দিক তো ফাঁকা থাকে, ওই জন্য এই বন্ডটাকে দেখানো হয়েছে, আর কিচ্ছু না। এইবার একটুখানি মন দিয়ে শোন, অ্যালকোহলের যখন নামকরণ করতে হয় তখন শেষে যুক্ত করতে হয় অল। কি বললে দাদা? অল অল অল। এবার একটুখানি মন দিয়ে শোন, সব থেকে সিম্পলেস্ট অ্যালকোহল যেটা সেটা হচ্ছে CH3OH। দাদা কেন এমনি হলো? সব থেকে সিম্পলেস্ট অ্যালকোহল তো এখানে হাইড্রোজেনও বসতে পারতো। ভাই এটা তো জল হয়ে গেল। দাদা জলও তো অ্যালকোহল, জল খেয়ে নেশা হয় নাকি ভাই? কি সব কথাবার্তা বলছিস আজকাল তোরা? চল এদিকে দেখ, কয়েকজন আছে এরকম প্রশ্ন করে, দাদা এই দুদিকে হাইড্রোজেন কেন বসলো না? আরে ভাই কি ব্যাপার ভাই, দেখ ভালো করে মন দিয়ে শোন। তাহলে এই যে সিম্পলেস্ট অ্যালকোহলটা রয়েছে সেখানে কতগুলো কার্বন আছে দাদা? একটাই কার্বন আছে। যদি একটা কার্বন থাকে তাহলে নাম কি লিখতে তুমি বলেছিলে? আমি বললাম মিথ নয়, মিথান লিখতে বলেছি। আচ্ছা মিথান লিখলাম, তার সঙ্গে দাদা অ্যালকোহল আছে বলে কি যুক্ত করব? অল যুক্ত করবি। তাহলে দাদা মিথান যুক্ত অল, নাম কি হয়ে গেল? মিথানল। আচ্ছা বইয়ের মধ্যে বেশ কি ছিল বলেছিলি? বইয়ের মধ্যে ছিল হচ্ছে মিথেন, মিথেন যুক্ত অল করলে আসতো মিথেনল। আমি বলছি একদম। জানিস তো যখন আমি প্রথম প্রথম পড়াতাম আমি এই বইয়ের টেকনিকটাকে ফলো করতাম, যে যখন কার্যকরী মূলক দেবে এই এই মিথ ইথের পরিবর্তে মিথেন ইথেন লিখবে, আমি দেখতাম প্রচুর ছেলে মেয়ে এই নামটাকে এরকম লিখতো। সেই কারণে আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, এই বইয়ের নিয়ম আমি অন্তত মানবো না। IUPAC নিয়মের বিরুদ্ধে একটুখানি যাব, বিরুদ্ধে গিয়ে একটু স্টুডেন্টদেরকে শেখাবো তাদের ভালোর জন্য। সেই কারণে আমি শুরু করেছিলাম মিথান দিয়ে নামকরণ, মিথান যুক্ত অল মিথানল করে দাও। তুমি দেখতে পাবে আমার এই নিয়মটা পরবর্তীকালে IUPAC এর একটা জায়গার মধ্যেও তুমি শিখবে। যাই হোক, এবার তুমি বলবে দাদা আমি কতটা লিখবো? তুমি পরীক্ষাতে কিন্তু এই মিডিলের স্টেপটাকে দেখাবে না, তোমাকে শুধুমাত্র নাম চাইবে। সেই কারণে তুমি শুধুমাত্র নামটাই লিখে আসবে, কারণ মিডিল স্টেপটা যেহেতু আমার নিজে তৈরি করা সেই কারণে তুমি ওটাকে দেখাতে পারবে না। দ্বিতীয় জিনিস চলো, কিন্তু এটাতেই সব থেকে ভালো শেখা যাবে। তুমি এবার নিজে করে দেখো, CH3CH2OH। তুই আগে আমাকে একটা কথা বলবি ভাই, কতগুলো কার্বন আছে? তুই বলবি দাদা একটা কার্বন দুটো কার্বন। আচ্ছা দুটো কার্বন থাকলে দাদা কি নাম লিখতে বলেছিল? ইথান লিখতে বলেছিল ইথের পরিবর্তে। তাহলে আমিও লিখে দিই ইথান যুক্ত অ্যালকোহল আছে বলে কি নাম লিখবো? অল লিখবো। তাহলে ইথান যুক্ত অল নাম কি হয়ে গেল? ইথানল। আশা করতে পারি বোঝা গেছে পরীক্ষার খাতায় কোনটা লিখবো? ফাইনাল নাম লিখবো। পরীক্ষায় কোনোদিন ভাঙা নাম চায় না, সেই কারণে সৈকত দাস এই নিয়মটা বার করতে পেরেছে। বোঝার চেষ্টা কর ভাই, তুই মধ্যিখানে টুকলি করেছিস না কি করেছিস কে জানতে চাইবে? পরীক্ষায় যখন নাম্বার বেরোবে একদম ভালো নাম্বার পেলে তোকে নিয়ে নাচবে, খারাপ নাম্বার পেলে পিটাবে আবার কি। চল নেক্সট, তোরা একটু নিজেরা করে দেখা ভাই। CH3CH2CH2OH। এবার তুই বলবি দাদা এটার মধ্যে তিনটে কার্বন আছে, তিনটে কার্বন থাকলে প্রোপান, প্রোপান যুক্ত অল নাম হয়ে গেল প্রোপানল। একদম ভাই তুই শিখে গেছিস। তারপরে বিউটানল করতে পারবি, পেন্টানল করতে পারবি, হেক্সানল করতে পারবি, সব পারবি। নেক্সট নামকরণটা দেখানো যাক, অ্যালডিহাইড গ্রুপের নামকরণ। যখন অ্যালডিহাইড গ্রুপ থাকে লাস্টে, অ্যালডিহাইড গ্রুপটাকে দেখতে কেমন হয় আগে একটুখানি শিখিয়ে দিই। CHO হয়, আগের দিন দেখিয়েছি নিশ্চয়ই, C ডাবল বন্ড O হয়, তার সাথে একটা H হয়। এই অ্যালডিহাইড গ্রুপের মধ্যে দেখ কার্বনের যেহেতু চারটে ভ্যালেন্সি হয়, যেহেতু একটা ফাঁকা সেই কারণে আমি একটা ড্যাশ দিয়ে দিয়েছি। খুব ভালো কথা দাদা। এবার একটুখানি দেখা যাক অ্যালডিহাইড গ্রুপের মধ্যে দেখো সব থেকে সিম্পলেস্ট অ্যালডিহাইড যেটা, সেটা হচ্ছে এখানটা একটা H বসে যেতে পারে। সেই Hটা বসানোর পরে কি নাম হবে? HCHO। এবার একটুখানি দেখা যাক, কারণ অ্যালডিহাইড গ্রুপের ক্ষেত্রে শুধুমাত্র এইটা থাকলেই অ্যালডিহাইডকে বোঝায়। ওকে, এবার খেয়াল করো, দেখো একটা খুব পরিষ্কার কথা বলছি, তুই এইভাবে মনে রাখতে পারিস, মিনিমাম একটা কার্বন দরকারই দরকার। সব থেকে সিম্পলেস্ট হওয়ার জন্য মিনিমাম একটা কার্বন থাকতেই হবে। আজকে তুই যদি সিম্পলেস্ট অ্যালকোহলের কথা বলিস তাহলে দেখ CH3OH মিনিমাম একটা কার্বন রয়েছে। আজকে যখন তুই সিম্পলেস্ট অ্যালডিহাইডের কথা বলছিস তখন দেখ HCHO। আমি এখানে হাইড্রোজেনকে বসানোর সাহস পেলাম কি করে? কারণ অ্যালডিহাইড গ্রুপের মধ্যে নিজস্ব একটা কার্বন রয়েছে, যেটা কিন্তু অ্যালকোহলের ক্ষেত্রে ছিল না। যেহেতু অ্যালকোহলের মধ্যে কোনো কার্বন ছিল না সেই কারণে অ্যালকোহলকে বোঝাতে গেলে, সর্বনিম্ন অ্যালকোহলকে বোঝাতে গেলে একটা কার্বন থাকাটা মাস্ট ছিল, ওই জন্য ওখানে CH3 অ্যাড করতে হয়েছিল। আর এখানে ওই জন্য আমরা হাইড্রোজেন অ্যাড করে পার পেয়ে যাব। আশা করতে পারি বিষয়গুলোকে ধরতে পারছিস। এবার
এবার একটুখানি মন দিয়ে শোন। দাদা কটা কার্বন? একটা কার্বন। দাদা ফাংশনাল গ্রুপ কার্যকরীমূলক আছে তো? আমি বললাম আছে। তাহলে নাম কি হবে? না দাদা মিথান দেবো। তাহলে মিথান যুক্ত অ্যালডিহাইড থাকলে লাস্টে কি বসাতে হয়? এল বসাতে হয়, এল। তাহলে মিথান যুক্ত এল যখন আমি বসিয়ে দিলাম তখন নাম হয়ে গেল মিথানেল। আশা করব ক্লিয়ার। ঠিক আছে, ডান। নেক্সট করে দেখা তোরা নিজেরা। বি CH3CHO, এটাকে আমরা অ্যাসিটালডিহাইড বলে থাকি, এটাকে আমরা ফর্মালডিহাইড বলে থাকি ভালোবেসে। এই ফর্মালডিহাইড আর অ্যাসিটালডিহাইড তোমাদের 11-12 খুব লাগবে। দেখ খেয়াল কর, কটা কার্বন? দুটো কার্বন। ইথান লাস্টে এল হয়ে গেল ইথানেল। আশা করতে পারি পুরো কনসেপ্ট ঝকঝক ঝকঝক করছে ভাই। ঠিক আছে, চলো নেক্সট এবার দেখানো যাক অ্যাসিড গ্রুপ। খুব ভালো করে শুনবে। অ্যাসিড গ্রুপের নাম করো। অ্যাসিড বলতে দাদা COOH? আমি বললাম একদম। একটা বন্ড কি এখানেও থাকবে? কেন থাকবে না ভাই? C ডাবল বন্ড ও তার সঙ্গে একটা OH, তাহলে একটা বন্ড তো ফাঁকাই থাকবে। সেই বন্ডটাকেই আমি এখানে দেখিয়েছি। দাদা যখন অ্যাসিড থাকে লাস্টে কি দেবো? আমি বললাম কি লাস্টে দিবি ওইক অ্যাসিড। এবার একটু মন দিয়ে দেখবে। ধরো যেহেতু এখানে অ্যাসিডের মধ্যে অলরেডি একটা কার্বন রয়েছে, সেই কারণের জন্য আমরা এখানটা যেটা অ্যাড করতে পারি সেটা হচ্ছে সিম্পলেস্ট অ্যাসিড HCOOH। ওকে, চলো। কটা কার্বন? একটা কার্বন। আচ্ছা, একটা কার্বনের জন্য ফাংশনাল গ্রুপ যেহেতু আছে নাম হয়ে যায় মিথান। মিথানের সঙ্গে ওইক অ্যাসিড নাম হয়ে যায় মিথানোইক অ্যাসিড। ভাবতো যদি বইয়ের নিয়মে করতিস মিথেনোইক অ্যাসিড নাম লিখতিস, অত মনে থাকে পরীক্ষার সময়? ওই জন্য এই নিয়মটা চোখ কান নাক বন্ধ করে তুই বিশ্বাস কর। তোকে তো শুধু নাম লিখতে হবে, বাকিটা আমি তো বুঝে নেবো রে ভাই। আমার উপর ভরসা রাখ শুধু। চল এদিকে দেখ, হয়ে গেছে কমপ্লিট। পরেরটা নিজে লিখে আমাকে কমেন্ট সেকশনের মধ্যে লিখে জানা এক্ষুনি। CH3COOH ভালোবেসে আমরা ডাকি একে অ্যাসিটিক অ্যাসিড বলে। এর নামটা ঝপাঝপ করে কমেন্ট সেকশনের মধ্যে লিখে আমাকে জানিয়ে দিচ্ছ। এরপর আমরা যেটা শিখে নেবো সেটা হচ্ছে লাস্ট, অর্থাৎ কিটোন গ্রুপ। কিটোন গ্রুপের নামকরণ খুবই সোজা, কিন্তু একটু জাস্ট মনে রাখতে হয় টেকনিকটা। দেখ আমি আগের দিন তোদেরকে শিখিয়েছিলাম কিটোন গ্রুপ কেমন দেখতে হয়। একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। C ডাবল বন্ড O এরকম ভাবে থাকে। যেহেতু কার্বনের সাথে অক্সিজেনের দুটো বন্ড, সেই কারণে কার্বনের বাকি দুটো বন্ড ফাঁকা, ওই জন্য দুটো বন্ড এরকম ভাবে দেখিয়ে দিয়েছি। বল কিটোন থাকলে লাস্টে কি যোগ করতে হয়? না ওন যোগ করতে হয়, ওন। ওকে, এবার একটুখানি মন দিয়ে খুব ভালো করে মনে রেখো, যখন কিটোন আর এস্টার এই দুটো গ্রুপের কথা আসবে তখন এই যে ফাঁকা বন্ডগুলোর মধ্যে তোমাকে অ্যালকিল গ্রুপ বসাতে হবে। অ্যালকিল গ্রুপ মানে আগের দিন শিখিয়েছিলাম, মনে আছে তো? হাইড্রোকার্বন মূলক, মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল। এই যে মিথাইল গ্রুপ ছিল CH3, এই যে ইথাইল গ্রুপ ছিল C2H5, এইগুলোকে বসাতে হয় ইন কেস অফ কিটোন এন্ড ইন কেস অফ ইথার। তাহলে তোকে যদি আমি জিজ্ঞাসা করি সব থেকে সিম্পলেস্ট কিটোন কি হয়ে যাবে, তুই বলবি দাদা সেখানে আমাকে CH3 বসাতে হবে, কারণ এটাই সব থেকে সিম্পলেস্ট হাইড্রোকার্বন। আমি বললাম একদম। তাহলে তুই এটাকে বসিয়ে দে। তাহলে এখানটাতে আমি CH3 বসিয়ে দিলাম, এখানটাতেও আমি CH3 বসিয়ে দিলাম। আর সব থেকে সিম্পলেস্ট ইথার কি হয়ে যাবে? না দুদিকে একই, সব থেকে সিম্পলেস্ট হাইড্রোকার্বন মূলক বসিয়ে দাও না CH3। দাদা একটা প্রশ্ন করো, যদি আজকে আমরা এখানে হাইড্রোজেন বসাতাম তাহলে কি হতো? গুড কোয়েশ্চেন ভাই। আজকে ধর তুই কিটোনের সিম্পলেস্ট স্ট্রাকচার বার করতে গিয়ে এইগুলোর মধ্যে হাইড্রোজেন বসাতিস, কি হতো বলতো? এটা তো সিম্পলেস্ট অ্যালডিহাইড হয়ে গেল, এটা তো কিটোন এলো না রে ভাই। খেয়াল করে দেখ, কিটোনই তো এলো না, কিটোনের থেকে তো অ্যালডিহাইডে কনভার্ট হয়ে গেল। দেখ C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H, দেখছিস কোথায় পেয়েছিলাম? C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H, এই তো তুই অ্যালডিহাইডের মধ্যে পেয়েছিলি। অ্যালডিহাইডেরও তো স্ট্রাকচার এমনি ছিল রে ভাই। আচ্ছা দাদা ধরো তুমি এরকম বলছো, তো আমি জাস্ট প্রত্যেকটা কমন জিনিস যেগুলো স্টুডেন্টদের মনের মধ্যে আসে আমি প্রত্যেকটা তোকে বলে দেবো। দাদা এরকমও তো হতে পারতো যে ধরো আমি এইটার মধ্যে একটা অ্যালকিল গ্রুপ বসিয়ে দিলাম, ধরো আমি CH3 বসিয়ে দিলাম, তাহলে কি এটা কিটোন হয়ে গেল? আমি বললাম কি করে ভাই? তুই তাহলে এবার আরো একটা জিনিসকে ভুল করছিস, যে এই দিকটা তো আবার অ্যালডিহাইডে কনভার্ট হয়ে গেছে, তখন এটা আবার অ্যালডিহাইড গ্রুপে কনভার্ট হয়ে গেছে, এটা আর কিটোন নেই। এটার নাম কি? এক্ষুনি তো তোকে শেখালাম, দুটো কার্বন ইথানল হয়ে গেছে। আশা করবো এবার বুঝতে পেরেছিস যে কেন সিম্পলেস্ট কিটোন তৈরি করার জন্য দুদিকেই অ্যালকিল গ্রুপ বসাতে হয়েছে।
যে কোনো একটা দিকে হাইড্রোজেন বসালেই কিটোন গ্রুপটা অ্যালডিহাইড হয়ে যেত। তার মানে কিটোনের সাথে অ্যালডিহাইডের দাদা কোনো কানেকশন আছে নিশ্চয়ই? বললাম একদম আছে। তো আচ্ছা দাদা, এদিকেও তো আমরা কোনো একটা দিকে হাইড্রোজেন বসাতে পারতাম। বললাম না, তুই বসিয়ে দেখ, ক্ষমতা থাকলে বসিয়ে দেখ। যখনই তুই হাইড্রোজেন বসাবি এটা অ্যালকোহল এখান বার হয়ে যাবে। মনে পড়ছে? সব থেকে সিম্পলেস্ট অ্যালকোহল CH3OH। আর দুদিকেই যদি হাইড্রোজেন বসাস তাহলে তো জল হয়ে যাবে। এই জন্য ইথার গ্রুপের মধ্যেও সিম্পলেস্ট করতে গেলে এই দুই দিকেই তোকে সব থেকে ছোট হাইড্রোকার্বন মূলক বসাতে হয়। কনসেপ্ট ভাই, কনসেপ্ট, কোনো রাট্টাফিকেশন নয়, কোনো গাছের পাতা সবুজ নয়, পিওর কনসেপ্ট। এইভাবেই তোকে পড়ে 11-এ যেতে হবে, তখন দেখবি কনসেপ্ট ঝকঝক করবে 11-এ। এই জন্যই ধামাকা ব্যাচটা আমি শুরু করেছি, এত ডিটেলে শেখাবো বলে। দেখ একটুখানি মন দিয়ে ভালো করে শুন। আচ্ছা, এটার একটু নামটা বলে দে, যেহেতু পরীক্ষাতে 2024 সালে এসেছিল। এই দেখ দুটো মিথাইল আছে তো, ওই জন্য নাম হয়ে যায় ডাই মিথাইল। আর যেহেতু ইথার গ্রুপ সেই কারণে লিখি আমরা ইথার, এই জন্য নাম হয়ে যায় ডাই মিথাইল ইথার। আশা করবো ক্লিয়ার। এবার একটুখানি কিটোনটাতে ফোকাস করি। খেয়াল করবে প্রত্যেকে, এই যে কিটোন গ্রুপটা আমি দেখিয়েছি এখানটায়, দুদিকে যে মিথাইল গ্রুপ রয়েছে, তুমি এখানে বলো মোট কতগুলো কার্বন হয়ে গেছে? মোট দাদা 3খানা কার্বন। নাম করে একটু একটু কার্বনের নাম্বারিংটা করে দেখাও তো। না দাদা, এই তো 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। আচ্ছা, তুই এদিক থেকে কেন নাম্বারিংটা করলি? তুই এদিক থেকেও তো করতে পারতিস। এদিক থেকে করলাম 1 2 3। কেন বলতো দুদিক থেকেই নাম্বারিং করলে সেম আসছে? কারণ এই যে কিটোন গ্রুপটা আছে, C ডাবল বন্ড ওটা আছে, তুই এই দিক থেকে নাম্বারিং কর কি তুই এই দিক থেকে নাম্বারিং কর, উভয় ক্ষেত্রেই সেটা 2 নম্বরে আসছে। সেই কারণে এটার ক্ষেত্রে কোনো ব্যাপার নয়। কোথায় ব্যাপার আমি তোকে দেখাচ্ছি। আচ্ছা দাদা, নামটা একটু বলো। 3টে কার্বন, প্রোপান, প্রোপান যুক্ত ওন, নাম হয়ে গেল প্রোপানন। কিন্তু জানিস তো, যখন তুই কিটোনের নামকরণ করবি তোকে শুধুমাত্র প্রোপানন দিয়ে দিলে হবে না, তোকে এই কিটোন গ্রুপের পজিশনটাকে মেনশন করতে হবে। সেই জন্য এর নামটা তোকে লিখতে হবে। যেহেতু 2 নম্বর পজিশনে কিটোন আছে সেই জন্য 2-প্রোপানন। অথবা তোকে লিখতে হবে আমার কথা মেনে, দেখ এইবার কিন্তু IUPAC আমার কথা ফলো করছে, প্রোপান 2-ওন। এখানে কিন্তু ওরা আর প্রোপেন ইউজ করছে না, ওরা প্রোপান ইউজ করছে। আমাদের ক্ষেত্রে কিছুই না, আমরা শুরু থেকেই প্রোপান ইউজ করছিলাম, তোমরা সবাই সবাই শুরু করেছো। চল ভাই, আশা করতে পারি বিষয়টা বোঝা গেছে। যেহেতু 3টে কার্বন, যেহেতু কার্যকরী গ্রুপ আছে ওই জন্য লিখলাম প্রোপান, যেহেতু 2 নম্বর পজিশনে কিটোন আছে ওই জন্য ড্যাশ দিয়ে লিখলাম 2, যেহেতু কিটোন আছে ওই জন্য ড্যাশ দিয়ে লিখলাম ওন। নাম হয়ে গেল প্রোপান 2-ওন অথবা 2-প্রোপানন। এটাকে ভালোবেসে আমরা ডাকি অ্যাসিটোন নামে। এটা কিন্তু ভালোবেসে ডাকি, এটা কিন্তু IUPAC নাম নয়। ঠিক আছে, চলো ডাক। সব থেকে সিম্পলেস্ট কিটোনও শেষ। ওকে, একটা জাস্ট দেখাচ্ছি। ধরো CH3 CH2 CH2 OH আছে, এর নামটা কি হবে? দাদা এত সোজা কেন দিচ্ছ? 1 2 3টে কার্বন, 3টে কার্বন ফাংশনাল গ্রুপ আছে, তাহলে প্রোপ তো হবে না, প্রোপান হয়ে যাবে। তাহলে প্রোপান যুক্ত অল, নাম হয়ে গেল প্রোপানল। বললাম একদম। জানিস তো এই অ্যালকোহলও অনেক সময় OH-টাকে লাস্ট অর্থাৎ 1 নম্বর কার্বনের মধ্যে না দিয়ে মধ্যিখানে দেয়। যেমন যেমন ধরো এমনি CH3 CHOH CH2 CH3, এটাকে ভেঙে যদি তুই একটুখানি লিখিস, আমি তোকে এভরি অ্যাসপেক্ট অফ অর্গানিক কেমিস্ট্রি শিখিয়ে দিচ্ছি। CH এর এখানটা একটা OH যুক্ত আছে, তার সঙ্গে রয়েছে CH2, তার সঙ্গে রয়েছে CH3। এইবার তুই আমাকে একটা কথা বল, তুই এইটার নামকরণ কি করে করবি? তোকে এই নামকরণ গুলো করার জন্য নাম্বারিং জানতে হবে, যেটা 11 থেকে কনসেপ্টটাকে নিয়ে এসছে ক্লাস 10-এ। আগে এগুলো ক্লাস 10-এ দিত না, এখন দিচ্ছে। সেই কারণে সব শিখে রাখতে হবে ভাই। খেয়াল কর, তুই প্রথমেই আমাকে বলবি দাদা আমি নামকরণটা কোন দিক থেকে করবো? আমি তো নাম্বারিং করে দেখতে পাচ্ছি 4খানা কার্বন আছে, আমি এদিক থেকে করি 1 2 3 4। আমি বললাম কেন? তুই তো ওই দিক থেকেও করতে পারতিস 1 2 3 4। হ্যাঁ করা তো যেত, তাহলে কোনটা করব? আমি বলছি যেই দিক থেকে করলে ফাংশনাল গ্রুপটার নাম্বারটা কম আসবে, যেই দিক থেকে করলে
ফাংশনাল গ্রুপটা প্রথমে আসবে, যেদিক থেকে করলে ফাংশনাল গ্রুপটাকে তুই আগে ধরতে পারবি, তুই সেই দিক থেকে নাম্বারিংটা করবি। মানে দাদা এই উপরের নাম্বারিংটা চলবে না, কারণ উপরের থেকে নাম্বারিং করলে ফাংশনাল গ্রুপটা 3 নম্বর কার্বনে পড়ছে, আর নিচে এই পাশ থেকে যদি আমি নাম্বারিং করি তাহলে ফাংশনাল গ্রুপটা 2 নম্বর কার্বনের মধ্যে পড়ছে। তাহলে আমাদেরকে এই অ্যাপ্রোচটাই ফলো করতে হবে, যেদিক থেকে ফাংশনাল গ্রুপটা 2 নম্বরে পড়ছে, তার মানে যেদিক থেকে 3 নম্বরে পড়ছে সেই অ্যাপ্রোচটাকে মারো গুলি। এইবারে বাকি সব সিম্পল। বল কতগুলো কার্বন? 1 2 3 4, 4টে কার্বন। 4টে কার্বন থাকলে ফাংশনাল গ্রুপ থাকলে নাম কি লিখতে শিখিয়েছি আমি? বিউটান। যা লিখতে শিখিয়েছি তাই লিখবি। বিউটান কত নম্বর পজিশনে অল আছে? 2 নম্বর পজিশনে। আর অ্যালকোহল বলে লাস্টে কি? অল। তাহলে হয়ে গেল বিউটান টু অল। আশা করতে পারি পরিষ্কার ঝকঝক করছে কনসেপ্ট। আচ্ছা আরেকটা করে দেখা তাহলে। ধর তোকে বললাম CH3 CHOH CH3, এইটা ধর তোকে আমি দিয়েছি, তুই কি করবি? দাদা আমি এই দিক থেকে নাম্বারিং করবো। আমি বলছি তো ওই দিক থেকেও নাম্বারিং করলে একই করতো, কারণ এখানে দুদিক থেকে ওইচটা 2 নম্বরই আছে। আশা করতে পারি বোঝা যাচ্ছে। 3টে কার্বন বলে প্রোপান, 2 নম্বর পজিশনে অ্যালকোহল বলে 2, আর অ্যালকোহল বলে অল। তাহলে হয়ে গেল প্রোপান টু অল। আশা করব ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এরকমই ধর আরেকটা তোকে দিল CH3 C ডাবল বন্ড O CH2 CH2 CH3। তুই আমাকে একটা কথা বল, নাম্বারিংটা কোন দিক থেকে হবে? কিটোন আছে তো ভাই, তুই বলবি দাদা এই দিক থেকে নাম্বারিং হবে। কেন রে? ফাংশনাল গ্রুপ কোন দিক থেকে আগে পড়ছে? এই দিক থেকে আগে পড়ছে। তাহলে নাম্বারিং কোন দিক থেকে করব? এই দিক থেকে করব। 1 2 3 4 5। যদি তুই ওই দিক থেকে নাম্বারিং করতিস তাহলে কি হতো বলতো? 3 4, দেখ 4 নম্বরে আসতো, এই দিক থেকে করলে 2 নম্বরে আসছে। তাহলে তোর প্রসেসটাকে মারলাম গুলি। এবার একটুখানি মন দিয়ে ভালো করে শোন। 2 নম্বর পজিশনে কিটোন আছে, ওভারঅল কার্বন আছে 5টা। 5টা থাকলে ফাংশনাল গ্রুপ আছে, নাম লিখবো পেন্টান। 2 নম্বর পজিশনে কিটোন আছে, ওই জন্য 2 কিটোন আছে বলে ওন। পেন্টান টু ওন ইজ দ্য কারেক্ট অপশন। বা তুই 2 পেন্টাননও লিখতে পারতিস। হয়েছে হয়েছে, প্রত্যেকটা অ্যাসপেক্ট শিখিয়ে দিলাম। এটাকে প্রোপান টু অল লিখলি, এটাকে তুই লিখতে পারতিস 2 প্রোপানল। সব লেখা যায়, ঠিক আছে? হয়েছে। এই যে বিউটান টু অলকে তুই লিখতে পারছিস 2 বিউটানল। আমি আশা করতে পারি এভরি অ্যাসপেক্ট অফ নেমিং তোদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এতদিন পরে 11 12 এর পরীক্ষাটা শেষ হয়েছে, আমি একটু ফ্রি হয়েছিলাম। আমি ভেবেছিলাম রবিবারটা একটুখানি ছুটি কাটাবো, কিন্তু না, আমি লেগে পড়েছি। এরপর আবার আমার ক্লাস আছে, আমি থামবো না ভাই। আমি এইটুকু তোকে বলতে পারি। খুব খারাপ লাগে জানিস তো, কিছুদিন আগে আমি একটা র্যান্ডম কিভাবে করলাম, র্যান্ডম কমেন্ট পিক করলাম। পিক করে আমি 3জনকে দেওয়ার কথা ছিল, 3 জন থেকে বাড়িয়ে তোদের রিকোয়েস্টে 5 জনকে ধামাকা ব্যাচ দিলাম। আমার খুব খারাপ লাগলো। আমার ধামাকা ব্যাচের যে ক্লাসের লিঙ্ক গুলো রয়েছে তার মধ্যে 2 জন বিক্রি করেছে। ভাবতে পারছিস? বিক্রি করেছে। আমার কাছে পুরো স্ক্রিনশট এলো, প্রমাণ এলো। মানে আমি এক্সপ্রেস করতে পারবো না তোকে যে আমার ঠিক কতটা খারাপ লেগেছে। আমি যাদেরকে হয়তো এত ভালো ভেবে সাহায্য করার জন্য ধামাকা ব্যাচটাকে দিলাম, ওরা আমার ক্লাসটাকে নিয়ে সেই ক্লাসটাকে সার্টেন একটা অ্যামাউন্টে, কেউ 600 টাকায় আর একজন 700 টাকায় বিক্রি করেছে। খুব আশ্চর্য, আশ্চর্য মানে খুবই আশ্চর্য। আমি তো ভাবছি ওই পুরো বিষয়টা নিয়ে ইউটিউবের মধ্যে একটা ভিডিও দেবো। এটা করে কোনো লাভ হবে না, তার কারণ 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার চ্যানেলে। কিছুদিন পরে 10,000 স্পেশাল একটা গিফট আসবে সবার জন্য। সেই গিফটটা এমন একটা গিফট যেখানে আর এই ধরনের সিস্টেম থাকবে না, যেটার জন্য আর এই ধরনের কাজকর্ম তোরা করতে পারবি না। আমি খুব ভালো ভেবে তোদেরকে দিয়েছিলাম, এই জিনিসটা খুব ওয়েল ডিজাইন। ধামাকা ব্যাচ আর ইউটিউবের এই পুরো অ্যাডভেঞ্চার একাডেমি, যার কাছে থাকবে ফিজিক্যাল সায়েন্সে সে 100 পাওয়ার জন্য রেডি। লাখ ফেভার করলে সে 100 পেয়ে যাবে, নাহলে 95 আপ পেয়ে যাবে যদি ঠিক মতো পড়ে। সেই জিনিসটাকে নিয়ে আমি অন্তত ছেলে খেলা করতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে 2 জনকে রিমুভ করে দিয়েছি। এবং আমার কাছে যদি এমনি খবর আসে, ব্যাপারটা হচ্ছে তুই কাকে বিক্রি করবি। তুই কাউকে বিক্রি করবি, সে কাউকে বলবে, হয়তো সে এসে আমাকে বলে দেবে। তোর কতজনেরই বা নেটওয়ার্ক আছে তুই বল। তুই যে বিক্রি করলি এই জিনিসটা তুই নিজের পায়ে কুড়ুল মেরে দিলি। এরপরে যখন এলএকিউ গুলো শুরু হবে তখন আর পাবি না। কি লাভ হলো? আমি এটাই বুঝতে পারি না জানিস তো। যাক, খুব খারাপ লাগে, ওই জন্য তোদেরকে বললাম ভিডিওর মধ্যেখানে, ভেবেছিলাম বলবো না। যাক চল, এবার একটুখানি শুরু করি। চল, রেকর্ড হচ্ছে তো একটু দেখে নি, দাঁড়া রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে।
চলো একদম ফাটাফাটি রেকর্ডিং হচ্ছে। চল ভাই, আমি আশা করব নেমিং সব ক্লিয়ার। এবার একটুখানি যেটা শুরু করব সেটা হচ্ছে সমাবয়বতা। তুই আমাকে জিজ্ঞাসা করতে পারিস, দাদা সমাবয়বতা মানেটা কি, মানে আইসোমেরিজম বিষয়টা অ্যাকচুয়ালি কি? কখনো যমজ ভাই বোন দেখেছিস? দেখেছিস তো? দুজনে হুবহু সেম দেখতে, কিন্তু একজন ছেলে একজন মেয়ে। তুই দেখবি একজনের সাথে আরেকজনের আচার আচরণের কোনো মিল নেই, একজনের সাথে আরেকজনের ধর্মের কোনো মিল নেই, একজনের সাথে আরেকজনের অনেক কিছুতে তফাৎ, কিন্তু দুজনকে হুবহু সেম দেখতে। এই যে ঘটনাটা কি বলা হয় আইসোমেরিজম। আজকে তোকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি বিষয়টা, ধর আমি তোকে বললাম CH3 CH2OH, তুই বলবি দাদা এটা কি, এটা একটা অ্যালকোহল। আচ্ছা এইটা কি CH3OCH3, তুই বলবি এটা তো আমরা শিখে গেছি, এবার এটা একটা ইথার। আচ্ছা তুই এইটুকু তো মানতে পারছিস যে এইটা একটা অ্যালকোহল আর এটা একটা ইথার। অ্যালকোহল আর ইথার সম্পূর্ণভাবে ডিফারেন্ট, দুটো ধর্ম সম্পূর্ণভাবে আলাদা, দুটো টোটালি আলাদা। কিন্তু তুই চিন্তা করতো, তুই দুটোকে একটুখানি জুড়ে লিখতো। তুই যদি এটাকে জুড়ে লিখিস, দেখ কটা কার্বন, দুটো কার্বন, তাহলে তুই লিখলি C2। তুই যদি জুড়ে লিখিস তুই দেখবি তিনটে হাইড্রোজেন, এখানে দেখ দুটো হাইড্রোজেন, মানে হয়ে গেল টোটাল 5টা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন, তাহলে হয়ে গেল মোট 6টা হাইড্রোজেন, তাহলে হয়ে গেল 6টা হাইড্রোজেন C2H6। আর যেহেতু একটা অক্সিজেন আছে সেই কারণে লিখলাম একটা অক্সিজেন। তুই এটাকেও জুড়ে লিখতো, দেখ একটা কার্বন দুটো কার্বন, তাহলে কটা হয়ে গেল, C2 হয়ে গেল। দেখ তিনটে হাইড্রোজেন, তাহলে দেখ H6 হয়ে গেল। আর এই দেখ একটা অক্সিজেন, মানে O হয়ে গেল। কি বুঝতে পারলি রে, যে দুটো কম্পাউন্ড টোটালি আলাদা, দুটো ধর্ম টোটালি আলাদা, দুটো সমস্ত কিছু আলাদা, কিন্তু তাও দুটো সাধারণ সংকেতটা একই, দুটো একটা কমন সংকেতের মাধ্যমে জড়িয়ে রয়েছে। এই ধরনের যদি কোনো কেস তুই দেখতে পাস যেখানে সাধারণ গঠন সংকেত একই কিন্তু সমস্ত ধর্ম এবং ইন্টারনাল স্ট্রাকচারস গুলো আলাদা, কার্যকরী গ্রুপ গুলো আলাদা, তখন তাদেরকে বলা হয় পরস্পরের আইসোমার, তখন তাদেরকে বলা হয় পরস্পরের সমাবয়ব। এই যে সমাবয়বতা, এই যে আইসোমেরিজম, এই পুরো বিষয়টাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়। আমি একটু জাস্ট পুরো ক্যাটাগরি তোদেরকে শিখিয়ে দিচ্ছি। সমাবয়বতাটাকে আমরা যে দুটো ক্যাটাগরিতে ভাগ করি তার মধ্যে প্রথমটাকে বলা হয় গঠনগত সমাবয়বতা, আর দ্বিতীয়টাকে বলা হয় ত্রিমাত্রিক সমাবয়বতা। মনে রাখ, তোদের ক্লাস 10-এর সিলেবাসে গঠনগত সমাবয়বতা থেকে মাত্র দুটো পার্ট দিয়েছে, কিন্তু আমি তোকে বলছি গঠনগত সমাবয়বতা তুই 11-এ উঠে জানতে পারবি এটা 6 প্রকারের হয়। প্রথমটা যেটা, সেটা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত। কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতার পরে যেটা আসে সেটা হচ্ছে অবস্থান ঘটিত সমাবয়বতা। 3 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে শৃঙ্খল গঠিত সমাবয়বতা। 4 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খল সমাবয়বতা। 5 নম্বরে যেটা আসে সেটা হচ্ছে মেটামেরিজম। আমি না এই মেসো মেটা মেটা এগুলো উচ্চারণ করতে একটু তুতলে যাই, কি বললাম, মেটামেরিজম। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে টটোমেরিজম। এই যে 6খানা গঠনগত সমাবয়বতা আছে, প্রত্যেকটার ইন ডিটেইলড অ্যানালিসিস তোকে ক্লাস 11-এ গিয়ে পড়তে হবে। কিন্তু ফর দিস টাইম এই আজকে ক্লাস 10-এর রেসপেক্টে আমরা শুধু প্রথম দুটো পড়বো। প্রথমটা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা, দ্বিতীয়টা হচ্ছে অবস্থান ঘটিত সমাবয়বতা। তাহলেই আমাদের গঠনগত সমাবয়বতা পড়া হয়ে যাবে। চল প্রথমেই একটুখানি যেটা শুরু করব সেটা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা। দেখবি অলরেডি তোকে এক্ষুনি আমি সেই জিনিসটা শিখিয়েছি। কোথায় শেখালাম বলতো? একটু আগে দেখ, অ্যালকোহল আর ইথারকে দিয়ে দেখালাম না একটা জিনিস, যে আজকে এই যে CH3 CH2OH রয়েছে আর এই যে CH3OCH3 রয়েছে, এই দুটোর মধ্যে তুই যদি একটু খেয়াল করিস, এখানে কার্যকরী মূলক হিসেবে অ্যালকোহল রয়েছে, এখানে কার্যকরী মূলক হিসেবে ইথার রয়েছে, কিন্তু দুটো সাধারণ সংকেত সেম। সেই কারণে কার্যকরী মূলকের পার্থক্য থাকা সত্ত্বেও এরা দুজন পরস্পরের সমাবয়ব। এই ধরনের সমাবয়বতা গুলোকে বলা হয় কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা। আশা করতে পারি ক্লিয়ার আছে। দাদা কিছু একটু কানেকশন লাগছে, বললাম কি কানেকশন? এই যে তুমি একটু আগে বলেছিলে যে অ্যালকোহলের সাথে কোথাও জানি না ইথারের কানেকশন আছে, এটা কি এটাই? বললাম একদম পারফেক্ট ধরেছিস।
আমি এই কারণেই তখন কথাটা বলেছিলাম যে অ্যালকোহলের সাথে ইথারের কোথাও না কোথাও কানেকশন তো রয়েছে, কারণ ইথারে যদি একটা হাইড্রোজেন যুক্ত করি তখনই অ্যালকোহল চলে আসছে। তাহলে দাদা কোথাও না কোথাও কিটোন আর অ্যালডিহাইডেও এই সেম কেসটা হবে, কারণ ওদেরও তো কার্যকরীমূলক আলাদা। আমি বললাম হবে তো রে ভাই, আজকে তুই 3টে কার্বন যুক্ত অ্যালডিহাইড লেখ না। এই তো 3টে কার্বন যুক্ত অ্যালডিহাইড, অ্যালডিহাইডের নিজস্ব একটা কার্বন, তাহলে জাস্ট 2টো কার্বন অ্যাড করতে হবে। মিডিলের কার্বনটা সবসময় CH2 দিতে হয় সেন্ট্রালেরটা, আর সবসময় ধারেরটাকে CH3 দিতে হয়, তুই তো সব শিখিয়েছি। আর 3টে কার্বন যুক্ত কিটোন, সিম্পলেস্ট কিটোন CH3 C ডাবল বন্ড ও CH3। দাদা এই দুটোর কি সাধারণ সংকেতটা সেম? করে দেখ কটা কার্বন, 3টে কার্বন C3, 3টে 2টো 5টা আর একটা 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন, এখানেও 3টে কার্বন, 3টে 6টা हाइड्रोजन और একটা ऑक्सीजन। कुछ तो कनेक्शन है इन दोनों में। তার মানে সেম সংখ্যক কার্বন থাকলে অ্যালডিহাইড আর কিটোনের সেম স্ট্রাকচার হয়, মানে সাধারণ স্ট্রাকচারটা, সাধারণ গঠন সংকেতটা সেম হয়, যদিও তাদের কার্যকরী মূলকগুলো আলাদা। তার মানে এরা দুজন পরস্পরের আইসোমার। আবার আমি দেখতে পাচ্ছি অ্যালকোহল আর ইথারের ক্ষেত্রেও সেম কেস হয়, যদি কার্বন সংখ্যা সেম থাকে। তার মানে অ্যালকোহল আর ইথার পরস্পরের সমবায়ক পেয়ার, আর অ্যালডিহাইড আর কিটোন পরস্পরের সমবায়ক পেয়ার। আমি বললাম একদম। দাদা এমনি কোনো পেয়ার আরো অর্গানিকে আছে? আছে তো ভাই, অ্যাসিড আর এস্টার, এই যে দুখানা কম্পাউন্ড আছে এরাও পরস্পরের সমবায়ক পেয়ার। তাহলে এস্টারটা কি ক্লাসে শেষে বলবো। বুঝতে পারছিস অর্গানিক কেমিস্ট্রি কতটা ডিপ রুটেড, কতটা ভেতর পর্যন্ত রয়েছে। যদি কাউকে অর্গানিক শেখাতে হয় তাহলে কতটা গভীরে গিয়ে শেখানো যায়। সবে তো শুরু করেছি, 10-এ তো কিছুই নেই। তুই ভাব যখন 11-এর অর্গানিক করাবো তখন কি বড় খেলা হবে, তখন ঠিক কতটা করাতে হবে। 11 অর্গানিক তো অর্গানিকের শুরু, 10 তো কিছুই না, তাই 10-এ তোকে এইসব করাচ্ছি। তুই চিন্তা কর, এই সেন্স গুলো টিচাররা 10-এর মধ্যে তৈরি করতেই চান না ছেলে মেয়েদের মধ্যে, কিন্তু আমি খোলা খেলি ভাই, আমি চালিয়ে খেলি ভাই, আমি কখনো রয়ে সয়ে খেলি না। আমার যেটা মনে হয় যেখানে ধামাকা করতে হবে আমি করে যাই। পকেটে লাইটার রাখি কিন্তু সিগারেট খাই না, তা রাখি কিসের জন্য বুঝে নে। চল এবার একটুখানি মন দিয়ে শোন। নেক্সট যেটা আমাকে বলতে হবে সেটা হচ্ছে অবস্থান গঠিত সমবায়কতা। কার্যকরী মূলকটা শিখিয়ে দিয়েছি, আর একটা বাকি রয়েছে অবস্থান গঠিতটা শিখিয়ে দিই, তাহলে হয়ে যাবে। অবস্থান গঠিত সমবায়কতাটা কি জিনিস একটু করে দেখে নে। এখানে না কার্যকরী মূলকটা সেম থাকে, শুধু কার্যকরী মূলকটার অবস্থানটা চেঞ্জ হয়ে যায়। যেমন যেমন খেয়াল কর, একটু আগেই দেখবি তোদেরকে এটা দেখিয়েছিলাম CH3 CH2 CH2OH, ধর এরকম আছে। তুই সেম সংখ্যক কার্বনকে বজায় রেখে OH-টাকে 1 নম্বর কার্বন থেকে সরিয়ে 2 নম্বরে নিয়ে চলে আয়, তাহলে হয়ে গেল CH3। যেহেতু OH-টা এখানে ঢুকবে সেই জন্য কার পরিবর্তে ঢুকবে বল? হাইড্রোজেনেরই পরিবর্তে ঢুকবে, তাহলে একটা হাইড্রোজেন কমা, তাহলে হয়ে গেল দেখ CH। তার পরিবর্তে একটা কি ঢুকে গেল? OH ঢুকে গেল। এই যে হাইড্রোজেনটার পরিবর্তে OH-টা ঢুকলো, আমি তোকে একটু যদি ভেঙে বলি বিষয়টা, ধর আজকে 3খানা কার্বন আছে, এই যে শেষ কার্বনটার মধ্যেই তো OH-টা ছিল রে ভাই, তার সঙ্গে 2টো হাইড্রোজেন ছিল, এখানে 2টো হাইড্রোজেন ছিল, এখানে 3টে হাইড্রোজেন ছিল, এই তো ব্যাপার ছিল। তুই কি করেছিস আমায় বল? তুই এই যে OH-টা রয়েছে সেই OH-টাকে তুলে নিয়ে এসে এইখানটায় বসানোর চেষ্টা করেছিস, এই মিডিলের কার্বনটায়। আর মিডিলের কার্বন থেকে তুই কি করলি না, হাইড্রোজেনটাকে সরিয়ে নিয়ে গিয়ে এই কার্বনটার মধ্যে বসিয়ে দিলি, ব্যাস তাহলেই তো হয়ে গেল, কেস শেষ। আর তো কিচ্ছু ছিল না। এই তো ধর আমি এই OH-টা এখানে, বদমাস OH-টা, আমি এই যে OH-টা এখান থেকে তুলেছি সেটা এখানটা বসিয়ে দিলাম, তাহলে OH আর হাইড্রোজেনের মধ্যে একটা ইন্টারচেঞ্জ হয়ে গেল। আলটিমেটলি এটা তো একটা অ্যালকোহলই থাকলো, শুধুমাত্র OH গ্রুপের যে স্থান ছিল ওটা 1 নম্বর কার্বন থেকে সরে এসে 2 নম্বর কার্বনের মধ্যে হয়ে গেল। দেখো আশা করতে পারি ক্লিয়ার আছে। আর এখানটা আমি আবার কি বসিয়ে দেবো? একটা CH3 বসিয়ে দেবো, কারণ যে হাইড্রোজেনটা এই জায়গাটা ছিল সেটাই তো শিফট হয়ে এখানটা চলে গেল, ওই জন্য এই আবার ধারেরটা CH3 হয়ে যাবে। এই যে করে দিলাম, আশা করতে পারি ক্লিয়ার আছে। এবার এই দুটোর কি দাদা সাধারণ সংকেতটা সেম হবে? করে তো দেখ, করে তো দেখ। তুই বল কতগুলো কার্বন? 1টা 2টো 3টে কার্বন। কতগুলো কার্বন? 1টা 2টো 3টে কার্বন, মানে দুটোর মধ্যেই 3টে করে কার্বন আছে। হাইড্রোজেন কাউন্ট কর, 3টে 2টো 5টা, 2টো 7টা, একে 8টা। হাইড্রোজেন কাউন্ট কর, 3টে 3টে 6টা, একে 7টা, একে 8টা, মানে দুটোর মধ্যেই 8টা করে হাইড্রোজেন আছে। এখানে অক্সিজেন দেখ একটা, এখানেও অক্সিজেন দেখ একটা, তার মানে বোঝা যাচ্ছে তো ভাই
শুধু কার্যকরী গ্রুপটার কার্যকরী মূলকটার অবস্থানটাকে 1 থেকে 2-তে শিফট করলাম, ওভারঅল পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেল। এর নাম কি? এর নাম হচ্ছে প্রোপান 1 অল, বা যেটাকে তুই প্রোপানল বলে চিনিস। আর এর নাম কি? প্রোপান 2 অল। দুটো কম্পাউন্ড আলাদা, দুটো কম্পাউন্ডের ধর্ম আলাদা, দুটো কম্পাউন্ডের বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট আলাদা, দুটো কম্পাউন্ডের ব্যবহার আলাদা। আশা করতে পারি বোঝা গেছে। চলো তাহলে আমাদের সমাবয়বতা বিষয়টাও পুরো কমপ্লিট। নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে সমগণীয় শ্রেণী। ধর আজকে মানুষের সাথে মানুষ সমগণ, গরুর সাথে গরু সমগণ, কুকুরের সাথে কুকুর সমগণ, শুয়োরের সাথে শুয়োর সমগণ, পাঁঠার সাথে পাঁঠা সমগণ। তুই তো বলতে পারিস না যে আজকে মানুষ আর পাঁঠা সমগণ, কোনোদিন তো হতে পারে না। মানুষ আর হাতি সমগণ, আমি হাতির মতো দেখতে হতে পারি কিন্তু আমি তো হাতি নই ভাই, আমি তো মানুষ। সেই কারণে অ্যালকোহলও নিশ্চয়ই অ্যালকোহলের সাথেই সমগণ। যে কোনো হাইড্রোকার্বন নিশ্চয়ই তার পরবর্তী হাইড্রোকার্বনের সাথেই সমগণ। আশা করতে পারি বিষয়টা প্রত্যেকের কাছে ক্লিয়ার হচ্ছে। দাদা আমি কিছু একটা কানেকশন দেখতে পাচ্ছি। হ্যালো, কি? তুমি চিন্তা করে দেখো, এই যে এটা হচ্ছে প্রথম অ্যালকোহল, যেখানটা দেখো এরকম ওইচ রয়েছে, তুমি বললে এর সাথে সমগণ কে হবে? না পরবর্তী অ্যালকোহলটাই হবে। পরবর্তী অ্যালকোহলটাকে যখন তুমি নিয়ে আসছো, তুমি একটা CH2 মধ্যিখানে ঢোকাচ্ছ। আচ্ছা এরও পরবর্তী অ্যালকোহলটাকে নিয়ে এসো তো। বললাম এই তো আনছি, CH3 CH2 CH2 OH। দেখো দাদা সবই সেম রইলো, শুধু মধ্যিখানে আরো একখানা CH2 এসে ঢুকে পড়লো। তার মানে একটা সমগণীয় শ্রেণীর মধ্যে একটা সমগণ থেকে তার পরবর্তী সমগণের মধ্যে আমি যখন যাচ্ছি, মানে যত হায়ার সমগণ গুলোর মধ্যে যাচ্ছি, যত উচ্চতর অ্যালকোহল গুলোর মধ্যে যাচ্ছি, আমাকে জাস্ট একটা করে CH2 গ্রুপ অ্যাড করতে হচ্ছে। ঠিক ধরেছিস? পরীক্ষাতেও এটা প্রশ্ন আসে যে একটা সমগণীয় শ্রেণীর একটা সমগণ থেকে অপরটার মধ্যে যাওয়ার সময় কোন গ্রুপ অ্যাড হয়? উত্তর হচ্ছে মিথিলিন গ্রুপ অ্যাড হয়। এই CH2 গ্রুপটাকেই মিথিলিন বলে ডাকা হয়। আমি আশা করব বিষয়গুলো ধরতে পারা যাচ্ছে। তোকে বলবে একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপে যাওয়ার সময় আণবিক ভর কত বৃদ্ধি পায়। তুই খেয়াল কর, এখান থেকে এখানে আসার সময় অ্যাড কি হয়েছিল? CH2। যদি CH2 অ্যাড হয়, এখান থেকে এখানে আবার আসার সময় কি অ্যাড হয়েছে? CH2। মানে প্রত্যেক ক্ষেত্রে অ্যাড হচ্ছে কে? CH2। তাহলে ভরটাও কত বাড়বে? না CH2 যতটা ভর ততটাই বাড়বে। কার্বনের জন্য 12, দুটো হাইড্রোজেনের জন্য 2, তাহলে আণবিক ভর কত ইউনিট বৃদ্ধি পেল? 14 অ্যাটমিক মাস ইউনিট বা 40 ইউ, এতটা পরিমাণ বৃদ্ধি পেল। পরীক্ষাতে MCQতে এই প্রশ্নটা দেয়। দাদা এইখানটায় তো কেস হয়েছে। কি কেস? না তুমি বললে দাদা একটা থেকে আরেকটার মধ্যে যাওয়ার সময় CH2 অ্যাড করতে হয়। এখান থেকে এখানে আমি তো বুঝলাম, এখান থেকে এখানে কি করে CH2 অ্যাড হয়েছে আমাকে করে দেখো। ভাই ভালো করে কাউন্ট করে দেখ, কটা কার্বন এখানে? দুটো কার্বন, তিনটে 6টা হাইড্রোজেন। তুই এখানে কার্বন আর হাইড্রোজেন কাউন্ট কর, CH4 থেকে C2H6 এ যেতে গেলে কি যোগ করতে হয়? না দাদা একটা কার্বন যোগ করতে হয় আর দুটো হাইড্রোজেন যোগ করতে হয়। তাহলে কথা কেন বলছিস? সব সেম ভাই। কেমিস্ট্রি কথা বলবে, কেমিস্ট্রি না কথা বলতে পারে, তোরা শুনতে পাস না। আমি তো কান পাতলেই শুনতে পাচ্ছি। হ্যাঁ বল বল, তোর নাম কি? তোর নাম কি? ও তোকে লোকে খায়? হ্যাঁ ভাই, হ্যাঁ এডুকেশনাল কন্টেন্ট। হ্যাঁ চলো এইবার এই সব কিছু হয়ে গেছে, অ্যালকোহল হঠাৎ করে ভুলভাল বলে উঠেছে, তাই না? কিছুদিন পর থেকে বিশ্বকর্মা পুজো আসছে আবার, এরা আর বোর্ডের মধ্যে থাকবে না। কি বলবো আর, ছাড়, কিছু তো বলে আর লাভ নেই, শিল্প। আচ্ছা একটুখানি মন দিয়ে শোনো ভালো করে। এইবারে যেটা শুরু করব সেটা হচ্ছে দ্য রিয়াকশন পার্ট। এই রিয়াকশন পার্টটাকে কিন্তু খুব মন দিয়ে তোমাকে শিখতে হবে। মানে অনেকে রিয়াকশন পড়িস কিন্তু রিয়াকশন শিখিস না। রিয়াকশন যে শিখবে না সে অর্গানিক কেমিস্ট্রি পুরো ঝুলিয়ে বসে থাকবে ভাই, তার অর্গানিক কেমিস্ট্রি কিচ্ছু লাভ হবে না পড়ে। দেখবি সেই শেষে গিয়ে অর্গানিক কেমিস্ট্রিতে সমস্যা। সেই কারণে আজকের এই ভিডিওটায় তোকে আমি রিয়াকশন পার্ট শেখাবো, নট অনলি পড়াবো। প্রথমেই আমাদেরকে যেটা পড়তে হয় আমি তোকে জাস্ট একটুখানি ব্রিফ করে দিই। এই যে রিয়াকশন পার্ট রয়েছে, রিয়াকশন পার্টটাকে আমাদের 3 জনের ক্ষেত্রে পড়তে হবে। প্রথমেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে মিথেনের রিয়াকশন, তারপরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইথিলিনের রিয়াকশন, তারপরেই যেটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যাসিটিলিনের রিয়াকশন। কি বুঝতে পারছিস রে? বুঝতে পারছি দাদা। অ্যালকেন শ্রেণীর প্রথমটার রিয়াকশন পড়তে হবে,
অ্যালকেন শ্রেণীর প্রথমটার পড়তে হবে, অ্যালকাইন শ্রেণীর প্রথমটার পড়তে হবে। ভেরি গুড, ইন্টেলিজেন্ট হয়ে যাচ্ছি আমার সাথে থেকে থেকে। CH4 দেখ, মিথেন, C2H6, ইথেনও তো, কিন্তু যেহেতু ইথিলিন সেই কারণে C2H4। অ্যাসিটিলিন কত হয়ে যাবে? C2H2। গল্প শেষ। এই তিনটে আমাদেরকে একটু ধর্মগুলোকে পড়তে হবে। চল একটুখানি শুরু করি। প্রথমেই দেখ, মিথেন থেকে তোকে দুটো রিয়াকশন পড়তে হয় ভাই। প্রথমেই যে রিয়াকশনটা পড়তে হয় সেটা হচ্ছে মিথেনের দহন বিক্রিয়া। মনে রাখবি, যখন কোনো হাইড্রোকার্বন, সেটা মিথেন হোক কিংবা যেই হোক, সেই জিনিসটাকে যখন বায়ুতে দহন করা হয় তখন দুটো জিনিস তৈরি হয়। একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর একটা হচ্ছে জল। এছাড়া আর কিছু পরিমাণ শক্তি, যেমন এখানে 213 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, সেটা বাদ দে, মানে এনার্জি উৎপন্ন হয়। এবং তার সঙ্গে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর জল। যে কোনো পৃথিবীর যে কোনো হাইড্রোকার্বনকে অক্সিজেনে পোড়ালেই এই দুটো কম্পাউন্ডই পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। এবার শুধু দুটো একটুখানি ব্যালেন্স করতে হবে। এখানে যেহেতু 4টে হাইড্রোজেন আছে, সেই কারণে এখানে একটা 2 বসিয়ে দে, তাহলে 4টে হাইড্রোজেন হয়ে গেল। এবার অক্সিজেন কটা হয়ে গেছে? এখানে দুটো, এখানে দুটো, 4টে, তাহলে এখানে একটা 2 বসিয়ে দে, গল্প শেষ। তাহলে দেখ, কার্বন একটা, কার্বন একটা, অক্সিজেন এখানে দুটো, এখানে দুটো, মোট 4টে, ওই জন্য অক্সিজেন 4টে, হাইড্রোজেন 4টে, হাইড্রোজেন 4টে, গল্প শেষ। আর কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হবে, এছাড়া আর কিছু না। নেক্সট, এটা পরীক্ষাতে বহুবার করে আসে, আগেরটা পরীক্ষায় অতটা দেয় না, জাস্ট নামটা জাস্ট খেয়াল রাখতে হয় যে কি কি উৎপন্ন হয়। এইটা পরীক্ষাতে বহুবার এসছে, মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। খুব ভালো করে মন দিয়ে শুনবে। আচ্ছা, প্রতিস্থাপন মানে কি? আজকে ধরো তোমার আর তোমার বন্ধুর মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। আজকে ধর এ এ এ আর বি এর মধ্যে খুব ভালো সম্পর্ক। কালকে ধর এখানে সি চলে এলো, এখন সি ঠান নিয়েছে, সি একদম সিদ্ধান্ত নিয়েছে যে আমি বি কে সরিয়ে এর সাথে বন্ধুত্ব স্থাপন করব, তৈরি করব। তাহলে ও কি করলো? কিছুদিনের মধ্যেই তার নিজের সাকসেস করে ফেললো ভাই। ও গিয়ে বিটাকে হাঁটিয়ে দিয়ে ও নিজে সেই জায়গাতে বসে পড়লো। আর বি কোথায়? বি এখন নদীর ধারে গিয়ে কাঁদছে। আর যে একটু আগে যে কথাটা বলেছিল সেই সব হচ্ছে ওর। এই যে পুরো বিষয়টা হলো, তাহলে সি বিটাকে কি করে দিল? প্রতিস্থাপিত করে দিল, সরিয়ে দিয়ে তার জায়গাতে বসে পড়লো। এই জিনিসটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এবার একটুখানি খেয়াল করবে, আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে এই প্রতিস্থাপন বিক্রিয়াটা মিথেনের ক্ষেত্রে হয়, কিন্তু মিথেনের সঙ্গে দাদা ওই 3rd কে থাকে, মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া করতে হয়। মিথেনের সাথে এই ক্লোরিনের বিক্রিয়াটা দুটো কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হচ্ছে, এই পুরো রিয়াকশনটাকে করতে হবে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে, মানে ডিরেক্ট সানলাইট পড়লে হবে না, ধীরে ধীরে বিক্ষিপ্ত ভাবে সানলাইট পড়তে হবে। আর দ্বিতীয় হচ্ছে, এই রিয়াকশনটা খুব ধীর গতিতে করতে হবে। হয়েছে, চলো এবার একটুখানি বিক্রিয়াটা দেখাই তাড়াতাড়ি করে। দেখো, মিথেন হচ্ছে CH4, আর তার সঙ্গে তোমাকে যুক্ত করতে হবে ক্লোরিন। খুব ভালো করে শোন, প্রতিস্থাপনটা কার সাথে কার হয় ভালো করে খেয়াল করলে তুই দেখতে পাবি, মিথেনের মধ্যে 4খানা হাইড্রোজেন আছে। ক্লোরিন কি করে? একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে সরিয়ে তার পরিবর্তে বসে। বল, মিথেনের মধ্যে কটা হাইড্রোজেন? 4টে। তাহলে ক্লোরিন কতগুলো হাইড্রোজেনকে সরাবে? 4টে। এট ওয়ান স্টেপ একটাই হাইড্রোজেনকে সরানো যেতে পারে, তাহলে কতগুলো স্টেপ হবে রিয়াকশনটা? 4টে। এবার কি করে রিয়াকশনটা করতে হয়? না দাদা, প্রথম স্টেপটার মধ্যে তুমি দেখতে পাবে যে একটা ক্লোরিন আসবে, এসে একটা হাইড্রোজেনকে সরিয়ে তার জায়গায় বসবে। তাহলে হাইড্রোজেন ছিল 4টে, হয়ে গেল 3টে, তার পরিবর্তে একটা কি ঢুকে পড়লো? না ক্লোরিন ঢুকে পড়লো, গল্প শেষ। ওভারঅল কার্বনের যোজ্যতা তো সেমই রইলো ভাই। এখানে আগের বারে 4টে হাইড্রোজেন ছিল, আর এইবারে 3খানা হাইড্রোজেন রয়েছে, একটা হাইড্রোজেনের পরিবর্তে একটা ক্লোরিন ঢুকে পড়েছে। এই তো কেস, আশা করব ক্লিয়ার। এবার একটুখানি খেয়াল করে দেখো, আচ্ছা কটা ক্লোরিন ছিল? দুটো। কটা যুক্ত হলো? একটা। তো পড়ে রয়েছে কটা? একটা। কটা হাইড্রোজেন ছিল? 4টে। এখানে গেছে কটা? 3টে। তাহলে পড়ে রয়েছে কটা? একটা। এই একটা হাইড্রোজেন আর একটা ক্লোরিন একত্রে মিশে তৈরি করলো একটা HCl, গল্প শেষ। হাইড্রোজেনটা পেলাম কোত্থেকে? CH4 ছিল, যেহেতু একটা হাইড্রোজেন সরে গিয়ে তার পরিবর্তে ক্লোরিন ঢুকেছে, সেই হাইড্রোজেনটা এখানে পড়ে রয়েছে। আর এখানে যেহেতু দুটো ক্লোরিন ছিল, একটা ক্লোরিন ঢুকেছে আর একটা পড়ে রয়েছে, তাহলে H আর Cl যুক্ত হয়ে HCl। আশা করবো কনফিউশন নেই। এইবার মন দিয়ে শোন, নেক্সট যে স্টেপটা রয়েছে সেটা কার উপরে যুক্ত হবে? এইটার উপরে, যেটা প্রথম স্টেপের মধ্যে উৎপন্ন হয়েছে। তোকে একটু নামগুলো জানতে হবে। এই যে এই CH3 গ্রুপটার নাম মিথাইল, মিথাইলের সঙ্গে ক্লোরাইড আছে, ওই জন্য নাম হয়ে গেল মিথাইল ক্লোরাইড। সেকেন্ড স্টেপ খেয়াল করবে, এই যে মিথাইল ক্লোরাইডটা রয়েছে CH3Cl, এর সঙ্গে যুক্ত হবে আবার Cl2। যখনই যুক্ত হলো, আবারও একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে আবারও একটা ক্লোরিন ঢুকবে।
হাইড্রোজেন ছিল কটা? তিনটে। হলো কটা? দুটো, কারণ একটা হাইড্রোজেন সরে গেছে। ক্লোরিন কটা ছিল আগে? একটা। এখন আরো একটা ক্লোরিন এসে ঢুকেছে, তাহলে ক্লোরিন কটা হয়ে গেল? দুটো হয়ে গেল। নাম কি হয়ে গেল? CH2Cl2। এবার এখান থেকে কটা হাইড্রোজেন আউট হয়েছে? একটা। এখান থেকে কটা ক্লোরিন পড়ে আছে? একটা। তাহলে দুটো মিলে কি তৈরি করবে? HCl তৈরি করবে। গল্প শেষ। তোকে একটু আগে শিখিয়েছি এই CH2 গ্রুপটার নাম হচ্ছে মিথিলিন গ্রুপ। মিথিলিনের সঙ্গে ক্লোরাইড আছে, নাম হয়ে যাবে মিথিলিন ক্লোরাইড। শেষ। চলো পরেরটা। নেক্সট, আবার এই CH2Cl2 টার উপর রিঅ্যাকশন হবে। কে এসে যুক্ত হবে? Cl2 এসে যুক্ত হবে। কি তৈরি করবে? দেখ এখনো দুখানা হাইড্রোজেন পড়ে রয়েছে, তো এই একটা ক্লোরিন এসে আবার একটা হাইড্রোজেনকে সরাবে। দেখ হাইড্রোজেন ছিল কটা? দুটো। পড়ে রইলো কটা? একটা। ক্লোরিন ছিল কটা? দুটো। আরো একটা এসে ঢুকলো, তাহলে ক্লোরিন হয়ে গেল এখন তিনটে। এবার এখান থেকে একটা হাইড্রোজেন আউট হয়ে গেল, এখানে এখন একটা ক্লোরিন পড়ে রয়েছে। এই দুটো হাইড্রোজেন আর ক্লোরিন একসাথে যুক্ত হয়ে তৈরি করলো HCl। গল্প শেষ। এটার নাম কি? এটা দেখবি অজ্ঞান করতে ইউজ করা হয়। এর নাম হচ্ছে ক্লোরোফর্ম। 4 নম্বর, এই যে ক্লোরোফর্ম আছে CHCl3, তার সঙ্গে আবার যুক্ত হলো আরো একটা ক্লোরিন। এবার কি হবে না, যেহেতু এই লাস্ট হাইড্রোজেনটা পড়ে রয়েছে, এ আবার কি হাইড্রোজেনটাকে সরিয়ে তার জায়গায় বসবে, তাহলে হয়ে গেল CCl4। যেহেতু ক্লোরিন এসে বসলো, তিনটে ক্লোরিন ছিল, আরো একটা যুক্ত হয়ে CCl4 হয়ে গেল। এখান থেকে হাইড্রোজেন বেরোলো, এখান থেকে একটা ক্লোরিন পড়ে আছে, উৎপন্ন হয়ে গেল HCl। এই হচ্ছে পুরো রিঅ্যাকশন। এখানে কার্বনের সাথে কতগুলো ক্লোরিন আছে? 4টে। এই জন্য নাম কি হয়ে যাবে না, কার্বন টেট্রা ক্লোরাইড। টেট্রা মানে 4। প্রত্যেকটা স্টেপে উৎপন্ন পদার্থের নাম, টোটাল কতগুলো HCl তৈরি হয়েছে, টোটাল কত মোল অফ ক্লোরিন যুক্ত হয়েছে, সমস্ত কিছু পরীক্ষায় দিতে পারে। টোটাল প্রত্যেকটা স্টেপের মধ্যে কোন কোন রিঅ্যাকট্যান্ট গুলো ইউজ হয়েছিল সেগুলো দিতে পারে। আশা করতে পারি প্রত্যেকটা জিনিস ধরে ধরে ক্লিয়ার হয়েছে। নেক্সট, আচ্ছা তোর একটা জিনিস প্রশ্ন আসতে পারতো যে যদি বিক্ষিপ্ত সূর্যালোকে না করে ডিরেক্ট করতাম, ডিরেক্ট করলে ধামাকা হয়ে যেত, বিস্ফোরণ হয়ে যেত। ঠিক আছে, চল এইবারে শুরু করা যাক ডাবল বন্ড অর্থাৎ অ্যালকিন শ্রেণীর প্রথম পদার্থ ইথিলিনের রাসায়নিক ধর্ম। খুব মন দিয়ে শুনবি, ইথিলিনের তোদেরকে দুই প্রকারের রিঅ্যাকশন করতে হবে। প্রথম যে রিঅ্যাকশনটা সেটা হচ্ছে জুট বিক্রিয়া, আর দ্বিতীয় যে রিঅ্যাকশন সেটা হচ্ছে পলিমারিজেশন বিক্রিয়া। এই দুটো রিঅ্যাকশনই আমরা পড়বো এক এক করে। প্রথমে একটুখানি তোদেরকে শিখিয়ে দিই যে জুট বিক্রিয়া মানেটা কি। দেখবি অনেক সময় কি হয় না, বিশ্বকর্মা পুজো আসছে, বিশ্বকর্মা ঠাকুর তৈরি হবে, ওই বিশ্বকর্মা ঠাকুরের ছাঁচটা রেখে দেবে, শুধুমাত্র পেছনের বাহনটাকে অ্যাড করবে না, ওই পুরো সামনের ছাঁচটাকে রেখে দেবে। যখনই কার্তিক পুজো আসবে পেছনে ময়ূর অ্যাড করে কার্তিক ঠাকুর বলে চালিয়ে দেবে। এটা অনেকে করতে পারে, হতেই পারে, কারণ দেখতে তো সব ঠাকুর একই রকম হয়। আমি এই জিনিসটা আমি জানি না এটা করে কিনা, বাট আমার কিন্তু সব ঠাকুরকে একই রকম মনে হয় ভাই থেকে। বিশ্বকর্মা ঠাকুরের মুখও যা, কার্তিক ঠাকুরের মুখও তাই, সেই কারণে করলেও খুব একটা অবাক কিছু নয়, তাই না? ঠিক একই রকম একটা জিনিস হচ্ছে ইথিলিনের রাসায়নিক ধর্মের প্রথম ধর্মটা, সেটা হচ্ছে জুট বিক্রিয়া। এই জুট বিক্রিয়া বিষয়টা কি প্রথমে একটুখানি তোকে শিখিয়ে দিই, ভালো করে মন দিয়ে শোন। জুট বিক্রিয়ার বিষয়টা দুটো পার্টে ডিভাইড করা আছে তোদের সিলেবাসে। প্রথমটা হচ্ছে হাইড্রোজিনেশন বিক্রিয়া। হাইড্রোজিনেশন বিক্রিয়া মানে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। কার মধ্যে হাইড্রোজেন সংযোজন হবে? কার রাসায়নিক ধর্ম তুই লিখছিস তার মধ্যেই নিশ্চয়ই হবে। তাহলে আমি প্রথমেই দিচ্ছি ইথিলিন। ইথিলিনের সংকেত কি? CH2 ডাবল বন্ড CH2। তার সঙ্গে কে যুক্ত হচ্ছে? হাইড্রোজেন যুক্ত হচ্ছে। মাথায় রাখবি, যখন হাইড্রোজেন যুক্ত করতে হয় তখন একটা অনুঘটক লাগে। সব রিঅ্যাকশনই তো একটা অনুঘটক দরকার পড়ে ভাই। সেই অনুঘটকটা হচ্ছে নিকেল অনুঘটক। আর প্রত্যেকটা রিঅ্যাকশন হওয়ার জন্য কিছু টেম্পারেচারের প্রয়োজন হয়, যেই টেম্পারেচারটা লাগবে সেটা হচ্ছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটাই তোকে শুধু একটু গাছের পাতা সবুজ করতে হবে। এবার এই পুরো প্রসেসটার মধ্যে কি উৎপন্ন হবে সেটা তোকে আমি শেখাচ্ছি, মন দিয়ে দেখ। এই যে ডাবল বন্ড দেখছিস, এটা তুই ক্লাস 10 এর কোনো বইতে পাবি না, এটা ক্লাস 11 রয়েছে, আর আমি তোকে শেখাবো 11 তুই এখন একটুখানি জাস্ট দেখে নে। এই যে ডাবল বন্ড রয়েছে, ডাবল বন্ডটার মধ্যে অ্যাকচুয়ালি দুই প্রকারের বন্ড আছে। একটা বন্ড হচ্ছে সিগমা বন্ড, আরেকটা বন্ড হচ্ছে পাই বন্ড। মানে তোর হয়তো দেখে মনে হতে পারে দুটো বন্ডই সেম, জাস্ট একটা দুটো দাগ, বাট নয়। এর মধ্যে এই যে প্রথম বন্ডটা রয়েছে সেটা হয় সিগমা না তো পাই আছে, আর দ্বিতীয়টা অন্যটা রয়েছে। আশা করতে পারি বিষয়টা বুঝতে পারছিস। মনে রাখবি এই যে সিগমা বন্ড সেটা খুব স্ট্রং হয়, কারণ সিগমারা খুব স্ট্রং হয়। তাহলে পড়ে রইল একটাই বন্ড, সে হচ্ছে পাই। এই পাই বন্ড কিন্তু ভাই খুব উইক হয়, পাই বন্ড কিন্তু সহজে ব্রেক করে যায়। পাই বন্ড যদি ব্রেক করে যায় তাহলে সেখান থেকে তৈরি হয় দুখানা সিগমা বন্ড।
এই পুরো জুট বিক্রিয়াটা দাঁড়িয়ে রয়েছে এই কনসেপ্টটার উপরে। আমরা এখানে কি করব, আমরা সিম্পল পাই বন্ডটাকে ব্রেক করব। আমি ধরে নিচ্ছি নিচের বন্ডটা হচ্ছে পাই বন্ড, তাহলে আমি নিচের বন্ডটাকে ব্রেক করলাম। যখনই ব্রেক করলাম আমার কাছে এমনি একটা সিচুয়েশন অ্যারাইজ করলো, খেয়াল করে দেখ, জাস্ট সিগমা বন্ডটা ইনট্যাক্ট রয়েছে, পাই বন্ডটা ভেঙে গেছে। এবার তুই বল পাই বন্ড ভেঙে কটা সিগমা পাওয়া যাবে? দুটো সিগমা পাওয়া যাবে। দুটো সিগমা কোথায় কোথায়? একটা সিগমা এই কার্বনে, একটা সিগমা এই কার্বনে। সিগমা মানে সিম্পলি সিঙ্গেল বন্ড, যখনই ডাবল বন্ড চলে আসবে দ্বিতীয় বন্ডটা হয়ে যাবে পাই বন্ড। এবার মন দিয়ে শোন দাদা, এই যে দুখানা নতুন সিগমা বন্ড পাওয়া গেল দুটো কার্বনে, এটার মধ্যে গিয়ে বসবে কে? আরে রিয়াকশনটা কার সাথে হচ্ছে? হাইড্রোজেনের সাথে হচ্ছে। তাহলে গিয়ে কে বসবে? না হাইড্রোজেন বসবে দাদা। তাহলে তুই বসিয়ে দে না, এখানে একটা এখানে একটা। ওভারঅল কম্পাউন্ডটা কি হয়ে গেল বল? CH3 CH3। এই যে কম্পাউন্ডটা হলো এর নাম কি তুই বল? ইথেন। আমি আশা করতে পারি হাইড্রোজেন সংযোজন রিয়াকশনটা হয় কি করে তুই সেটা বুঝতে পেরেছিস। আমি বলেছিলাম পড়ায় তো সবাই, তুই তো ইউটিউবে আগেও প্রচুর কন্টেন্ট পেতিস, এখনো পাচ্ছিস। অ্যাডভেঞ্চার একাডেমি নতুন কি দেবে? এটা দেবে, এইভাবে তোকে শেখাবে। এই জিনিস আগে ইউটিউবে কেউ দেয়নি। আমি চ্যালেঞ্জ করে তোকে বলছি, আমি আগের বছর নভেম্বরে একটা ভিডিও দিয়েছিলাম, তার মধ্যে আমি প্রথম দিয়েছিলাম জৈব রসায়ন ওয়ান শট। এই প্রসেস ক্লাস 10-এ যদি কেউ শেখায় আমি মেনে যাব। আমি তোকে বলেছি অ্যাডভেঞ্চার একাডেমি সব সময় এক ধাপ করে গিয়ে তোকে করাবে। কালকে যদি অন্য কেউ তোকে এইভাবে শেখায় আমি তোকে আরো এক ধাপ করে গিয়ে শেখাবো, কিন্তু ছাড়বো না ভাই। আমি দায়িত্ব নিয়েছি তোকে 100 পাওয়াবো, তো আমি 100 পাওয়ানোর মতো করেই পড়াবো। মনে রাখবি এই যে পুরো রিয়াকশনটা হলো তার একটা নাম শেখাতে হয়, 11-12-এ গিয়ে শেখায় নামটা হচ্ছে স্যাভেটিয়ার-স্যান্ডারের রিয়াকশন। এইটাও ক্লাস 10-এর মধ্যে কোথাও নেই। এই জিনিসগুলোই আমরা শেখাই ধামাকা ব্যাচে। আর যদি এখনো পর্যন্ত কেউ ধামাকা ব্যাচ না নিয়ে থাকিস তো কি করছিস ভাই? 6289360364 নাম্বারে কল করিস না, কল প্রচুর এসে খুব সমস্যা হয়। হোয়াটসঅ্যাপে মেসেজ কর, ধামাকা ব্যাচটা নিয়ে নে। যদি ধামাকা ব্যাচ আর অ্যাডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেল তোর কাছে একসাথে থাকে, দো ভাই দোনো তবাই, কাঁপিয়ে রেখে দেবো, দেখতে থাক। এবার বল দ্বিতীয় যে জুট বিক্রিয়াটা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে ব্রোমিনেশন রিয়াকশন। ব্রোমিনেশনটা কি করে করে দাদা? ব্রোমিনেশন মানে কি? আরে ব্রো মানে ওই ব্রো নয় যেটা তোকে মেয়েরা বলে, এই ব্রোমিন আলাদা। ব্রোমিন মানে হচ্ছে Br2। ব্রোমিন সংযোজন রিয়াকশন যদি হয় তখন সেটাকে ব্রোমিনেশন বলে। কি করে হয় খেয়াল কর। ধর CH2 ডাবল বন্ড CH2 আছে, তার সঙ্গে যুক্ত হবে Br2। যখন Br2 যুক্ত হয় তখন একটা দ্রাবকের প্রয়োজন পড়ে। এখানে যে দ্রাবকটা ইউজ হবে সে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড CCl4। মনে রাখবি এই ব্রোমিনের যে কালার হয় সেটা একটু রেড কালারের হয়, একটু অরেঞ্জিস রেড টাইপের হয়। আচ্ছা খেয়াল রাখ, এই যে রিয়াকশনটা হবে কি করে না সেম জুট বিক্রিয়া। দাদা এখানে ওই জুটের এটা বিশ্বকর্মা কার্তিকের ব্যাপারটা কি ছিল? আমি বলছি দেখ এইখানটাতে CH2 ইউনিটটা রয়েছে, যখন তৈরি হলো এখানেও দেখ CH2 ইউনিটটা কিন্তু ইনট্যাক্ট রইলো, জাস্ট একটা বন্ড ভেঙে জাস্ট দুটো নতুন পদার্থকে যুক্ত হলো। মানে পুরো ছাঁচটাকে সেম রাখলাম, শুধু বাহনটাকে সরিয়ে নতুন বাহন যুক্ত করে দিলাম। এটাই তো হলো। এখানেও দেখ সেম কেস, ইউনিটটা দেখ CH2 ইউনিট। এখানেও আমি কি লিখছি? CH2 ইউনিট। জাস্ট আমি পাই বন্ডটাকে ব্রেক করেছি, তার পরিবর্তে আমি কি ঢোকাবো বল? এবার দুটো সিগমা বন্ড। ওই যে দুটো সিগমা বন্ড তৈরি হলো তার মধ্যে কে ঢুকবে বল? ব্রোমিন গিয়ে ঢুকে পড়বে। এই তো রিয়াকশন। এবার জানিস তো এখানেও গাছের পাতা সবুজ করে অনেকে, এর নামই লিখতে পারে না। আরে নাম লেখে কি করে সেটা শিখে নে। যদি আজকে ব্রোমিন গুলো না থেকে ব্রোমিনের পরিবর্তে হাইড্রোজেন থাকতো তাহলে পুরো কম্পাউন্ডটার নাম কি হতো বল? ইথেন হতো। সেম তো সিচুয়েশন, জাস্ট এখানে হাইড্রোজেনের পরিবর্তে দুখানা ব্রোমিন ঢুকেছে। ওই জন্য কত কার্বনের মধ্যে ঢুকেছে না 1 আর 2 নম্বর কার্বনে। ওই জন্য তুই লিখবি 1,2 কটা ব্রোমিন? দুটো ব্রোমিন, ডাই ব্রোমো। ব্রোমিন না থেকে হাইড্রোজেন থাকলে নাম কি হতো? ইথেন। ওই জন্যই লিখলাম 1,2 ডাইব্রোমো ইথেন। আশা করতে পারি ফুল লজিক ক্লিয়ার, ধামাকা ক্লিয়ার। ওকে ঠিক আছে, চলো নেক্সট। এইটা রিয়াকশনটা কমপ্লিট হয়েছে বুঝবে কি করে? এই রেড কালারটা বর্ণহীন হয়ে যায়, তখনই বোঝা যায় রিয়াকশন হ্যাজ কমপ্লিটেড।
ইথিলিনের পরে যেটা আমাদেরকে শুরু করতে হবে সেটা হচ্ছে অ্যাসিটিলিনের রাসায়নিক ধর্ম। তুই বলবি দাদা ইথিলিনের পলিমারাইজেশন কোথায় গেল? পলিমারাইজেশনটা অ্যাসিটিলিনের পরে করাতে হবে। মন দিয়ে শোন, আজকে অ্যাসিটিলিনটাকে যদি তোকে আমি একটুখানি লিখে দিই, তুই দেখতে পাবি HC ট্রিপল বন্ড CH রয়েছে। তুই যখন ইথিলিনের প্রসঙ্গ টেনেছিলি, যখন ইথিলিনের বিক্রিয়া করেছিলি, তখন তুই দেখতে পেয়েছিলি CH2 ডাবল বন্ড CH2 আছে। এই যে এখানটায় ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড মানে কি কি বন্ড? দুটো বন্ড, তো একটা সিগমা ছিল একটা পাই ছিল। কিন্তু যখন অ্যাসিটিলিন সিস্টেমটা নিয়ে তুই কাজ করছিস, কটা বন্ড দেখতে পাচ্ছিস? 3খানা বন্ড। মাথায় রাখবি, একটা বন্ড হচ্ছে সিগমা বন্ড আর বাকি 2খানা বন্ড হচ্ছে পাই বন্ড। যখন ইথিলিনের প্রসঙ্গ আমরা করেছিলাম, পাই বন্ডটা ব্রেক করে দুটো সিগমা বন্ড হচ্ছিল, ওই দুটো সিগমা বন্ডের মধ্যেই গিয়ে নতুন পদার্থ যুক্ত হচ্ছিল, ফলে জুট বিক্রিয়াটা প্রদর্শিত হচ্ছিল। তার মানে দাদা এখানেও কি জুট বিক্রিয়া প্রদর্শিত হবে? একদমই তাই। যেখানে যেখানে পাই বন্ড থাকবে সেখানে সেখানে জুট বিক্রিয়া হবেই হবে, হবেই হবে। এখানে জুট বিক্রিয়াটা কবার হচ্ছিল? একবারই হাইড্রোজেনেশন হচ্ছিল, একবারই ব্রোমিনেশন হচ্ছিল। কিন্তু অ্যাসিটিলিনে কটা পাই বন্ড রয়েছে? দুটো। একটা একটা করে ব্রেক করবে, মানে জুট বিক্রিয়াটা কবার হবে? কটা স্টেপে হবে? দুটো স্টেপে হবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। অনেক সময় প্রশ্ন করে অ্যালকেনের বিক্রিয়াটা কি? প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু অ্যালকিন আর অ্যালকাইনের কি বিক্রিয়া? জুট বিক্রিয়া। অ্যালকেন মিথেন প্রতিস্থাপন বিক্রিয়া দেখালো, কিন্তু ইথিলিন অ্যাসিটিলিন জুট বিক্রিয়া দেখালো। এটাই আন্ডারস্ট্যান্ডিং ভাই। চল শুরু করা যাক ইথিলিনের জুট বিক্রিয়া। প্রথম বিক্রিয়াটাই কি হবে? হাইড্রোজিনেশন বিক্রিয়া, মানে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। তুই যদি একটুখানি মন দিয়ে ভালো করে খেয়াল করিস তাহলেই তুই বিষয়টা লিখতে পারছিস। দেখ HC ট্রিপল বন্ড CH মানে 3খানা বন্ড রয়েছে, একটা সিগমা দুটো পাই, যুক্ত কে হবে? হাইড্রোজেন যুক্ত হবে। ওখানেও নিকেল অনুঘটক, এখানেও নিকেল অনুঘটক। ওখানে 250 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 160 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার একটুখানি ভালো করে খেয়াল করবে, প্রথমেই কি হবে? যে কোনো এই যে দুখানা পাই বন্ড রয়েছে, এই দুখানা পাই বন্ডের মধ্যে যে কোনো একটা পাই বন্ড ব্রেক করবে। একটা পাই বন্ড যদি ব্রেক করে তাহলে দুটো সিগমা বন্ড তৈরি হয়। প্রথমে বল এখানে কটা বন্ড দেখতে পাচ্ছিস? 3টে। একটা তো ব্রেক করেছে, তাহলে এখানে কটা বন্ড দেবো? দুটো বন্ড দেবো। এই এই জিনিসগুলোই কিন্তু খুব ভালো করে শিখতে হবে। এগুলো যে গাছের পাতা সবুজ করবে সে শেষ। বল এই পাই বন্ডটা ব্রেক করে যে দুটো সিগমা তৈরি হবে, কটা কার্বনের মধ্যে? দুটো কার্বনের মধ্যে একটা একটা করে হয়েছে। সেই সিগমা গুলোর মধ্যে কে গিয়ে বসবে? হাইড্রোজেন গিয়ে বসবে। তো বসিয়ে দে। এই যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে এর নাম কি? এর নাম হচ্ছে ইথিলিন। এইবার বিক্রিয়া কি থামবে? উত্তর হচ্ছে না, থামবে না। তার কারণ কি? তার কারণ ইথিলিনটার মধ্যে এখনো একটা পাই বন্ড কিন্তু বেঁচে রয়েছে। এই যে একটা ডাবল বন্ড, তার মানে একটা সিগমা একটা পাই। এই পাই বন্ডটা তো এখনো ব্রেক করতে পারে। ব্রেক করে কটা সিগমা? দুটো সিগমা। ওই কারণে এই রিয়াকশনটা আরো একবার হবে, সেম ভাবে হাইড্রোজেন সহযোগের রিয়াকশন। তাহলে এবার কি হবে? দুটো বন্ড ছিল, একটা ব্রেক করে যাবে, তাহলে পড়ে থাকবে কটা? একটা। তাহলে CH এই যে দেখ ইউনিটটা রয়েছে, সেই ইউনিটটা এখানেও ছিল, CH সেই ইউনিটটা এখানেও ছিল। এই জন্যই তো এটাকে জুট বিক্রিয়া বলে। আগের স্টেপে যে দুটো হাইড্রোজেন যুক্ত হয়েছে এই দুটোকে আগে দেখিয়ে দিই। এখানে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, গল্প শেষ। এইবার এইখানে যে পাই বন্ডটা ব্রেক করলো তার জন্য দুটো নতুন সিগমা বন্ড কোথায়? এই কার্বনে একটা, এই কার্বনে একটা। সেই দুটোর মধ্যে আবার কি যুক্ত হবে? আরে ভাই হাইড্রোজেন তো যুক্ত হবে। তাহলে এখানেও একটা হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন। আশা করতে পারি ক্লিয়ার আছে। ফার্স্ট স্টেপে প্রথম পাই বন্ডটা ব্রেক করে দুটো সিগমা বন্ডের মধ্যে দুটো হাইড্রোজেন। সেকেন্ড স্টেপে দ্বিতীয় পাই বন্ডটা ব্রেক করে নতুন দুটো সিগমা বন্ডে নতুন দুটো হাইড্রোজেন। তাহলে ওভারঅল দুবার রিয়াকশনটা হলো। এইটা কি কম্পাউন্ড হয়ে গেল? CH3 এটা তো দেখতে এরকমই, CH3 এর নাম কি? ইথেন। তাহলে ওভারঅল অ্যাসিটিলিনের হাইড্রোজিনেশন জুট বিক্রিয়ায় অ্যাসিটিলিন থেকে ইথিলিন হয়ে ইথেন তৈরি হয়। এই তো লজিক, এটাই তো আন্ডারস্ট্যান্ডিং। আশা করব ক্লিয়ার। এইবার ঠিক একই রকম ভাবে যদি আমরা ব্রোমিনেশন বিক্রিয়াটাকেও কন্টিনিউ করতে চাই তাহলে ব্রোমিনেশনটা কেমন করে দেখাবো? খেয়াল করবে, অ্যাসিটিলিন লিখলাম, HC ট্রিপল বন্ড CH। কার সাথে বিক্রিয়া করাবো? ব্রোমিনের সাথে বিক্রিয়া করাবো। যে দ্রাবকটা ইউজ করব সেটা হচ্ছে জল। এইটুকুই তোমাকে মনে রাখতে হবে।
আর কিছু না। বাই দ্য ওয়ে একটা কথা বলি, এই পুরো রিয়াকশনটাকে নিকেল 160 এর বদলে তুমি প্যালাডিয়াম বা প্ল্যাটিনাম অনুঘটক দিয়েও করতে পারো, তখন আর 160 ডিগ্রি দিতে হবে না, তখন রুম টেম্পারেচারে বিক্রিয়া হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইবার এখানে কি হবে দাদা, সেম ব্যাপার। বল তিনটে বন্ডের মধ্যে একটা সিগমা দুটো পাই, প্রথমে একটা পাই বন্ড ব্রেক করবে, একটা পাই বন্ড ব্রেক করে গেল মানে তিনটে ছিল দুটো বন্ড হয়ে গেল। যে পাই বন্ডটা ব্রেক করলো সেটার জন্য দুটো নতুন সিগমা দুটো কার্বনের মধ্যে, সেই দুটো নতুন সিগমার মধ্যে কে বসবে, ব্রোমিন বসবে। এবার তোকে তো এর নাম লেখাও শিখিয়ে দিয়েছি, কি নাম, 1 আর 2 নম্বর কার্বনে দুটো ব্রোমিন। যদি ব্রোমিন না থাকতো তাহলে CH2 ডাবল বন্ড CH2 ইথিলিন হতো, ওই জন্য নাম 1,2 ডাই ব্রোমো ইথিলিন। আশা করব ক্লিয়ার। সবসময় টেকনিক খেয়াল রাখবে, ব্রোমিন ছড়িয়ে দিয়ে হাইড্রোজেন বসিয়ে দেখবে কি নাম, সেই নামটাকেই লিখবে, জাস্ট যেটা প্রতিস্থাপক রূপে ইউজ হয়েছে কত পজিশনে আর কটা বসিয়ে দেবে, কাজ শেষ। এবার খেয়াল করো, এই রিয়াকশন কি এখানেই থামবে? উত্তর হচ্ছে না, কারণ এখানে আরো একটা পাই বন্ড এক্সট্রা রয়ে গেছে, সেই পাই বন্ডটা নেক্সট স্টেপে বিয়োজিত হবে। যতক্ষণ না সব সিঙ্গেল বন্ড আসছে, যতক্ষণ না শুধু সিগমা বন্ড আসছে, ততক্ষণ রিয়াকশন চলতে থাকবে। আবার কি হবে, আবার ব্রোমিন দিয়ে রিয়াকশন হবে। যখনই বিক্রিয়াটা হবে কি ঘটলো ভালো করে দেখো, দুটো বন্ড ছিল, দুটো বন্ড মানে একটা সিগমা একটা পাই। এবার এই স্টেপে এই পাই বন্ডটা ব্রেক করে গেল, তাহলে পড়ে রইলো কটা বন্ড, একটাই বন্ড, আর সেটা সিগমা বন্ড। আগের স্টেপে তলায় দুখানা ব্রোমিন এডিশন হয়েছিল, সেই দুটোকে লিখে দিলাম। আর এই যে পাই বন্ডটা ব্রেক করার পর নতুন দুটো সিগমা তৈরি হলো, এই একটা সিগমা এই একটা সিগমা, সেই দুটো সিগমার মধ্যে নতুন দুটো কি যুক্ত হবে, ব্রোমিন যুক্ত হবে। এই তো হয়ে গেল পুরো প্রোডাক্ট। এই প্রোডাক্টটার নাম কি দাদা, আমি বলছি তুই সব ব্রোমিন ছড়িয়ে দিয়ে হাইড্রোজেন বসা, তাহলে কটা হাইড্রোজেন এক একটা কার্বনে, তিনটে করে হাইড্রোজেন, নাম হয়ে গেল CH3 CH3। এটাই তো হতো, দেখ একটা দুটো তিনটে হাইড্রোজেন, একটা দুটো তিনটে হাইড্রোজেন, CH3 CH3 এর নাম কি, ইথেন। তাহলে এটা তো ইথেন নয় রে ভাই, এখানে তো ব্রোমিন আছে। এবার খেয়াল করবে কটা ব্রোমিন, 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন, 1 নম্বর কার্বনে দুটো ব্রোমিন, ওই জন্য লিখছি 1,1। শিখতে পাচ্ছিস, 2 নম্বর কার্বনেও দুটো ব্রোমিন, ওই জন্য লিখছি 2,2। কতগুলো মোট ব্রোমিন, একটা দুটো তিনটে চারটে, ওই জন্য লিখছি টেট্রা ব্রোমো, টেট্রা মানে 4। যদি হাইড্রোজেন থাকতো সব, তাহলে নাম কি হতো, ইথেন, ওই জন্য নাম দিলাম ইথেন। এই জন্যই তো পুরোটার নাম হয়ে গেল 1,1 যেহেতু একের মধ্যে দুটো, 2,2 যেহেতু 2 এর মধ্যেও দুটো, কতগুলো মোট ব্রোমিন, চারটে, ওই জন্য টেট্রা ব্রোমো ইথেন। কারণ হাইড্রোজেন না থাকলেই, মানে ব্রোমিন না থেকে হাইড্রোজেন থাকলে ইথেন হতো। ডান, রেকর্ড হয়ে গেছে। মারাত্মক মারাত্মক, যেমনি মারাত্মক বিক্রিয়া অমনি মারাত্মক এসি চালানো অবস্থাতে গরম, অমনি মারাত্মক কনসেপ্ট। অর্গানিক কেমিস্ট্রি আগুন লাগিয়ে দিয়েছে তো ভাই, শেখাতে পারছি তো? যদি সত্যিকারে শেখাতে পেরে থাকে একটা কমেন্ট করে অবশ্যই জানা। আর যদি এরকম ভাবেই ধামাকা করতে চাস তাহলে জানিস তোকে কোথায় ভর্তি হতে হবে। দায়িত্ব নিয়ে বলতে পারি ফিজিক্যাল সায়েন্সে 152 প্রিপারেশন করিয়ে দেবো। চল, ইউটিউবে আসছে এই সপ্তাহ থেকে MCQ VSQ এর প্রিপারেশন, এই মঙ্গলবার নাগাদ দিয়ে দেবো প্রথম ভিডিও। MCQ VSQ এর 36 নম্বরের ভিডিও, চ্যালেঞ্জ দিচ্ছি, টেস্টে ওর বাইরে একটা চিন্দি প্রশ্ন দেবে না 36 নম্বরের। তার সাথে আসবে 18 নম্বরের ভিডিও, 2 মার্কসের যে 9টা প্রশ্ন থাকে, একটা প্রশ্ন ওর বাইরে দেবে না। ব্যাচের মধ্যে করাবো 12 মার্কসের যে, হ্যাঁ কি বলছি, 12খানা যে 3 মার্কসের কোশ্চেন, মোট 36 নম্বরের যে LAQ হয় সেটা ব্যাচের মধ্যে করাবো, ওর বাইরে কিছু আসবে না। কোথায় যাবি আর, ধামাকা ব্যাচ এডভেঞ্চার একাডেমি, দো ভাই দোনো ভাই। চল, এইবার এখান থেকে আরো কয়েকটা প্রশ্ন আসে, সেগুলো একটুখানি জাস্ট ডিসকাস করে দিই, তারপরে চলে যাবো ইথিলিনের ওই বেঁচে থাকা পলিমারাইজেশন বিক্রিয়ার মধ্যে। কি পরীক্ষায় প্রশ্নটা আসে জানিস, লিন্ডলার অনুঘটক সরাসরি মেনশন করে না। তুই এখানে খেয়াল করে দেখ, যখন আমরা অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশন রিয়াকশন করেছিলাম, আমরা দেখলাম অ্যাসিটিলিন থেকে প্রথমে তৈরি হচ্ছে ইথিলিন, তারপরে সেই রিয়াকশনটা এখানে থামছে না, কারণ ইথিলিনের মধ্যেও পাই বন্ড রয়েছে। ইথিলিনটা আবার পরের স্টেপে বিয়োজিত হয়ে চলে যাচ্ছে ইথেনের মধ্যে। তো তোকে যদি বলা হয় যে তুই কি অ্যাসিটিলিন থেকে ইথিলিন তৈরি করতে পারবি,
মানে তুই কি at এনি কস্ট এনি হাউ এই পুরো রিয়াকশনটাকে ইথিলিন স্টেপের মধ্যে থামিয়ে দিতে পারবি? উত্তর হচ্ছে হ্যাঁ পারবো। তার জন্য যে অনুঘটকটাকে তোকে ইউজ করতে হবে তার নাম হচ্ছে লিন্ডলার অনুঘটক। এবার একটুখানি মন দিয়ে শোন ভাই, কি জিনিস এটা। তাহলে প্রথমেই তোকে বলি, প্রশ্নটা তোকে কেমন করে দেবে যে HC∼CH থেকে তুমি পরিণত করো, এই পরিণত টাইপের প্রশ্ন অনেক দেবে। কিসে পরিণত করতে হবে? CH2 ডাবল বন্ড CH2। কি করে করব প্রত্যেকে দেখবে। এই যে HC∼CH আছে, এর আমরা হাইড্রোজিনেশন ঘটাবো, কিন্তু এইবারে অনুঘটক রূপে নিকেল 160 ইউজ করব না, অনুঘটক রূপে ইউজ করব প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট এবং কুইনোলিন। এখন তুমি বলবে দাদা এইগুলোর কি কাজ? দেখ ভাই, প্যালাডিয়াম যে অনুঘটকটা রয়েছে সেটা নর্মাল, যেমনি নিকেল, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম এমনি যে অনুঘটকগুলো বলছিলাম অমনি অনুঘটক। এই অনুঘটকটা অ্যাসিটিলিনের মধ্যে হাইড্রোজিনেশন রিয়াকশন করাতে সাহায্য করবে। যদি প্রথম স্টেপের মধ্যে হাইড্রোজিনেশন রিয়াকশন হয় তো একটা পাই বন্ড ব্রেক করে দুটো সিগমা বন্ড এবং দুটো সিগমা বন্ডের মধ্যে দুটো হাইড্রোজেন, মানে একটা ইথিলিন তৈরি হবে। কিন্তু জানিস তো, যেই মাত্র ইথিলিনটা তৈরি হলো এইবার আর নেক্সট স্টেপটায় প্রসিড করা যাবে না। তার কারণ এখানে ইউজ করা হয়েছে বেরিয়াম সালফেট, এখানে ইউজ করা হয়েছে কুইনোলিন। এই বেরিয়াম সালফেটটাকে বলা হয় অনুঘটক বিষ। অনুঘটক বিষ কেন বলে জানিস? কারণ এই ইথিলিন তৈরি হওয়া মাত্রই বেরিয়াম সালফেট এই প্যালাডিয়ামটাকে নষ্ট করে দেয়, অনুঘটকটাকে নষ্ট করে দেয়, তার অনুঘটন ক্ষমতাটাকে নষ্ট করে দেয়। যদি অনুঘটকই না থাকে তাহলে এই রিয়াকশনটা কি আর ফার্দার প্রসেস করবে? করবে না। আর এই কুইনোলিনটাও কিছু কিছু ক্ষেত্রে প্যালাডিয়ামের অনুঘটন ক্ষমতাটাকে কমিয়ে দেয়। এই কারণের জন্যই এই রিয়াকশনটা অ্যাসিটিলিন থেকে ইথিলিন ধাপের মধ্যেই থেমে যায়। এবং এই যে পুরো অনুঘটকের সেট প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, কুইনোলিন, এটাকেই লিন্ডলার অনুঘটক বলে। বইয়ের মধ্যে আরো অনেক ধরনের লিন্ডলার অনুঘটকের দিয়েছে, কিন্তু এটাও একটা টাইপ অফ লিন্ডলার অনুঘটক। ঠিক আছে, চলো। আচ্ছা, আরো একটা প্রশ্ন মাঝে মধ্যে পরীক্ষাতে দিয়ে থাকে। কেমনি ধরনের প্রশ্ন বলতো? তোমাকে বলতে পারে এই যে ধরো অ্যাসিটিলিন অণুটার মধ্যে, অ্যাসিটিলিন অণুতে কতগুলি সিগমা ও পাই বন্ধন আছে? তুমি তোমার সাদা মনে কাদা নেই, তুমি বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে, তুমি কি করবে? তুমি এইরকম ভাবে আঁকবে, একে তুমি আমার কথা শুনে এরকম ভাবে গোল করবে, গোল করে এরকম দুটো অ্যারো দেবে, নিয়ে বলবে তিনটে বন্ড যখন থাকে একটা সিগমা দুটো পাই, তাহলে গল্প শেষ। একটা সিগমা বন্ড আছে দুটো পাই বন্ড আছে, পরীক্ষায় মেরে দিয়ে চলে এলে। এমসিকিউতে বেশিরভাগ দেয়, তারপরে শূন্য পেয়ে চলে এলে গোল্লাপে। কেন? তার কারণ তোমাকে বলে দিয়েছে এই ওভারঅল অণুটার মধ্যে কতগুলো সিগমা পাই বন্ধন আছে, তোমাকে বলেনি কার্বন কার্বনের মাঝে। তুমি যদি একটু মন দিয়ে দেখো, এই হাইড্রোজেনস গুলো তো সিগমা বন্ডের মাধ্যমেই অ্যাটাচ কার্বনের সঙ্গে, তো এইগুলোকেও তো ধরতে হবে রে ভাই। তাহলে এখানে একটা সিগমা কার্বন কার্বনের মাঝে, একটা সিগমা কার্বন হাইড্রোজেন, একটা সিগমা কার্বন হাইড্রোজেন, তাহলে মোট কতগুলো সিগমা হয়ে গেল? তিনটে। মোট কতগুলো পাই হয়ে গেল? দুটো। এটাই তো অনেকে চাপে পড়ে যায়। ক্লিয়ার? চল এইবার একটুখানি শুরু করা যাক ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া। প্রথমেই একটুখানি তোকে বলি এই পলিমার বিষয়টা কি। দেখ, ধর আজকে অনেকগুলো এ পরস্পর 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 জুড়ছে। তোরা যদি এগুলো পড়েছিস, আমি একবার যা শিখিয়ে দিচ্ছি। দেখ, এখানে বহু সংখ্যক এ আমি পরস্পর পরস্পর যুক্ত করেছি। কত সংখ্যক এ আমি জানি না, আমি ধরে নিলাম এন সংখ্যক এ পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে ওটা লিখবো কি করে? এইরকম ভাবে লিখি যে এন সংখ্যক এ পরস্পর যুক্ত হচ্ছে। যুক্ত হয়ে ধর একটা বড় পদার্থ তৈরি করলো যার নাম হচ্ছে এন। মানে ধর একটা গাঁদা ফুল ছিল, সেই গাঁদা ফুলটাকে আমি পরপর জুড়তে 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 অনেক গাঁদা ফুল একসাথে জুড়ে আমি একটা মালা তৈরি করলাম। মালার সংখ্যা কটা? একটাই তো, কিন্তু তার মধ্যে অসংখ্য গাঁদা ফুল রয়েছে। এই ধরনের কেস। তাহলে অনেকগুলো এ পরস্পর 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 জুড়ে একটা গোটা পদার্থ এ অফ এন তৈরি করলো। এই যে পদার্থটা তৈরি হলো, যেটা অনেকগুলো ছোট ছোট পদার্থ দিয়ে তৈরি, তাকে বলা হয় পলিমার। এই যে পলি কথাটার অর্থ হচ্ছে বহু, বহু মানে অনেক। আর মাথায় রাখ, এই যে প্রত্যেকটা পদার্থ যারা জুড়ে পলিমারটা তৈরি করলো এদেরকে বলা হয় মনোমার। মনো কথাটার মানে হচ্ছে এক,
আশা করতে পারি এক এবং বহু এই ব্যাপারগুলোর সারমর্মটা, তাৎপর্যটা তুই বুঝতে পেরেছিস। এইবার চলো আমরা একটুখানি ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়াটা শিখে নিই। পলিমারাইজেশনটা কার হবে? ইথিলিনের হবে। তাহলে আমাদেরকে কি নিতে হবে? বহু সংখ্যক ইথিলিন মলিকিউল নিয়ে নিতে হবে। তাহলে আমি ইথিলিন নিয়ে নিলাম সাপোজ এন সংখ্যক। আচ্ছা, এন সংখ্যক ইথিলিন পরস্পরের সঙ্গে জুড়ে একটা পলিমার তৈরি করবে। তাহলে সেই পলিমারটার জন্য এখানে একটা প্রথমে পলি কথাটা বসাই। কে যুক্ত হচ্ছিল? ইথিলিন যুক্ত হচ্ছিল, ওই জন্য নাম বসিয়ে দিই ইথিলিন। তাহলে যে পদার্থটা তৈরি হবে তার নামটা কি? পলি ইথিলিন। এবার এই পলি ইথিলিন যেটা রয়েছে এটাকেই তুমি ভালোবেসে পলিথিন বলে ডাকো, যে পলিথিনটা দিয়ে তুমি বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে চলে আসতে পারছো। এবার চল আমরা একটুখানি দেখে নিই ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়াটাকে কিরকম ভাবে লিখতে হয়। সেটার জন্য আমরা প্রথমেই নিয়ে নেবো হচ্ছে ইথিলিন মলিকিউলটাকে। কতগুলো নিয়ে নেবো বল? এন সংখ্যক ইথিলিন মলিকিউল নিয়ে নেবো। খুব ভালো কথা। এবার এটার মধ্যে আমাকে দিয়ে দিতে হবে একটুখানি অনুঘটক Cr2O3 ক্রোমিয়াম অক্সাইড, দিয়ে দিতে হবে 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যেন রান্নাঘর খেলছি। দিয়ে দিতে হবে একটুখানি পাঁচফোড়ন, দিয়ে দিতে হবে একটুখানি গোলমরিচ, দিয়ে দিতে হবে একটুখানি 1500 থেকে 2000 এটিএম প্রেসার। এই পুরো কন্ডিশনটা তোকে মেনটেন করতে হবে ভাই। দেখতে পাচ্ছিস টেম্পারেচারের সাথে প্রেসারটাকে বেশ মিলিয়ে লেখা রয়েছে। এবার কি হবে? এই যে রিয়াকশনটা তুই যে পুরোটা করলি সেইটাকে এবার তুই পলিমার রূপে লেখ। কি করে পলিমার রূপে লিখতে হয় দাদা? আমি বলছি দেখ, এই যে মধ্যিখানের যে পাই বন্ডটা আছে সেটাই হচ্ছে পলিমারাইজেশন রিয়াকশনের মেন কেন্দ্রবিন্দু। যদি পাই বন্ড না থাকতো, যদি পাই বন্ড ভেঙে দুটো সিগমা বন্ড না হতো, তাহলে পলিমারাইজেশন রিয়াকশন ইথিলিন টেক পার্টি করতে পারতো না। কি হবে খেয়াল করো, এই যে পাই বন্ডটা ভাঙবে, ভেঙে দুটো সিগমা বন্ড তৈরি হবে। সেই দুখানা সিগমা বন্ড এইরকম ভাবে দুটো কার্বনের মধ্যে থাকবে। এই দেখ মধ্যিখানে একটা সিগমা বন্ড রয়েছে, পাই বন্ডটা ব্রেক করে গেছে, পাই বন্ড ব্রেক করে দুটো সিগমা দুটো কার্বনের মধ্যে এরকম ভাবে রয়েছে। এবার এই রকম ইউনিট কতগুলো তৈরি হবে? এন সংখ্যক তৈরি হবে, বহু সংখ্যক তৈরি হবে। এই যে বহু সংখ্যক এরকম ইউনিট ধর তৈরি হয়েছে, পরপর পরপর এরা কি করতে পারে বলতো? এরকম ভাবে জুড়ে যেতে পারে। এই ধর জুড়ে গেল এরকম ভাবে। আবার দেখবি ধর এরকম আরো একটা ইউনিট হয়েছে, সেও আবার এসে এরকম ভাবে পাশে জুড়ে গেল। তাহলে কি বুঝতে পারছিস? বহু সংখ্যক কোন ইউনিট জুড়ছে? CH2 ইউনিটটা বার জুড়ছে। আরো দেখবি ধর আরো একটা তৈরি হলো, তাহলে সেও এসে এরকম ভাবে পাশে জুড়ে গেল। তাহলে এই যে বহু সংখ্যক CH2 পর জুড়ে জুড়ে তৈরি করে ফেললো একটা বিরাট বড় পলি ইথিলিন বা পলিথিন, যেটা দেখতে কেমন? এই যে বন্ডটা বাইরের দিকে বার করে রাখবি, মধ্যিখানে একটা সিগমা বন্ড দিবি, CH2 ইউনিটটা দিলি, এটা হোল এন। মানে এই এন সংখ্যক CH2 ইউনিট পর জুড়বে। যে CH2 ইউনিটটা তৈরি হলো কিভাবে? এর মধ্যিখানের পাই বন্ডটা ভেঙে দুটো সিগমা বন্ড তৈরি হলো, এই একটা সিগমা এই একটা সিগমা, যে সিগমাটা দুদিকে কানেক্ট করতে থেকে গেল বহু সংখ্যক CH2 ইউনিটকে, এবং তার ফলে তৈরি হয়ে গেল CH2 হোল এন। আশা করব ক্লিয়ার। এই রকমের তোকে 3খানা পলিমার পরীক্ষাতে দেয় মাঝে মধ্যে। তার আগে আমি একটুখানি তোকে বলে দিই, এই যে পলিমার বিষয়টা আছে সেইটাকে দেখবি দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা যায়। একটাকে বলে প্রাকৃতিক পলিমার, যে সমস্ত পলিমার গুলো জীবদেহ থেকে পাওয়া যায়, যাদেরকে কৃত্রিম ভাবে তৈরি করা হয় না, তাদেরকে প্রাকৃতিক পলিমার বলে। আরেকটাকে বলা হয় কৃত্রিম পলিমার, যাদেরকে পরীক্ষাগারে তৈরি করতে হয়। প্রাকৃতিক পলিমারের এক্সাম্পল কি হতে পারে? স্টার্চ হতে পারে, সেলুলোজ হতে পারে, নিউক্লিক অ্যাসিড হতে পারে, ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক পলিমারের এক্সাম্পল। যদি আমি তোকে বলি এক্ষুনি কৃত্রিম পলিমার কোনগুলো, তাহলে পলিথিন হতে পারে, টেফলন হতে পারে, পিভিসি হতে পারে, পলিভিনাইল ক্লোরাইড ইত্যাদি ইত্যাদি, বেকেলাইট হতে পারে, নাইলন হতে পারে, আরো অনেক কিছু, পলিয়েস্টার, পেট, সবই হতে পারে। মাথায় রাখ একটা কথা, এই প্রাকৃতিক এবং কৃত্রিম পলিমার থেকে আরো একখানা প্রসঙ্গ মাঝে মধ্যে পরীক্ষাতে দেয়। একটা হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার, আরেকটা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল পলিমার। বায়োডিগ্রেডেবল মানে কি? যেগুলো প্রকৃতির মধ্যে চিরকাল থেকে যায় না ভাই, যেগুলোকে তুই মাটিতে ফেলে রাখলে সেগুলো কোনো না কোনোদিন ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। যেমন মানুষের শরীরের মধ্যে যে সমস্ত পলিমার্স গুলো থাকে, স্টার্চ হতে পারে, কোনো ক্ষেত্রে সেলুলোজ হতে পারে, যদি সেলুলোজটা সেরকম ভাবে থাকে না, নিউক্লিক অ্যাসিড হতে পারে। এই যে প্রত্যেকটা জিনিস তুই যদি মানুষকে মাটির মধ্যে ফেলে রাখিস, ও তো পুরো নষ্ট হয়ে যাবে, প্রত্যেকটা পলিমারও নষ্ট হয়ে যাবে। তার ফলে কি ওই প্রত্যেকটা প্রাকৃতিক পলিমারই হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার।
আর নন বায়োডিগ্রেডেবল পলিমার কি, যেগুলো মাটির মধ্যে তুই বংশের পর বংশ ফেলে রাখ, জীবনের পর জীবন চলে যাবে কিন্তু পলিমার ধ্বংস হবে না, ওই প্লাস্টিক কোনোদিন ধ্বংস হবে না। যেমন নর্মাল পলিইথিলিন, টেফলন, পিভিসি, যেগুলো কৃত্রিম পলিমার, সেগুলোই সব নন বায়োডিগ্রেডেবল। এবার এই নন বায়োডিগ্রেডেবল পলিমার তো প্রকৃতিতে অনেক ধ্বংসলীলা রেখে আসবে, সেই কারণে বর্তমানে নন বায়োডিগ্রেডেবল পলিমারকে ইউজ করা বন্ধ করে দেওয়া হচ্ছে, দেখবি প্লাস্টিককে ইউজ করা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই কারণেই তৈরি করতে হয়েছে আমাদের এমন একটা পলিমার যে কৃত্রিম পলিমারের মতো ব্যবহারযোগ্য হবে। কারণ দেখ, এরা অস্বীকার করতে পারবি না, প্রাকৃতিক পলিমারের থেকে কৃত্রিম পলিমার অনেক বেশি ব্যবহারযোগ্য, কিন্তু সেটা আবার বায়োডিগ্রেডেবলও হবে। তার মানে পরীক্ষাতে এবার তোকে প্রশ্ন দেবে, এমন একটা কৃত্রিম পলিমারের নাম লেখো যে বায়োডিগ্রেডেবল। মনে রাখবি, দুটো এক্সাম্পল তোকে আমি দিচ্ছি, একটা হচ্ছে পলিগ্লাইকোলিক অ্যাসিড পিজিএ, আর একটা হচ্ছে পলিহাইড্রোবিউটারেট পিএইচবি। এই যে পলিহাইড্রোবিউটারেট আছে পিএইচবি, এইটাকেই দেখবি বায়োপল নামে ডাকা হয়। এই বায়োপল দেখবি ওই যে ক্যাপসুলস গুলোর বাইরে যে একটা প্লাস্টিক টাইপের মোড়ক হয় না, ওইটা তৈরি করতে কাজে লাগে। হয়েছে, চলো এবার এখান থেকে কি বলবো, আর এগুলো সব বলে দিয়েছি। আচ্ছা, তিনটে পলিমার একটুখানি জাস্ট বলে দিই। প্রথমে যে পলিমারটা, সেটা তো তোকে অলরেডি শিখিয়ে দিয়েছি, পলিইথিলিন কিভাবে তৈরি হচ্ছে, পলিথিন আশা করতে পারি বোঝা গেছে। এইটাকে বলে মনোমার, আর এইটা হচ্ছে পলিমার, যেটাকে পলিথিন নাম দেওয়া হয়। ঠিক আছে, চলো সেকেন্ড আরেকটা জিনিস মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে থাকে, সেটা হচ্ছে টেফলন। আমি এখানটা আগে লিখি মনোমান, আগে লিখি পলিমার। এখানে হেডিং করছি পলিমার, এখানটা আমি লিখছি তার মনোমার, আর এখানটা আমি লিখছি তার ব্যবহার। খুব মন দিয়ে শুনবে। হ্যাঁ, প্রথমেই যার কথা লিখবো সেই পলিমারটার নাম হচ্ছে টেফলন। টেফলন হচ্ছে তার পোশাকি নাম, অ্যাকচুয়াল নাম হচ্ছে পলি টেট্রা ফ্লুরো ইথিলিন। এই যে পলি টেট্রা ফ্লুরো ইথিলিন, এই যে পুরো বিষয়টা রয়েছে, সেটা অ্যাকচুয়ালি কি বলতো? আমি তোকে একটুখানি যে ছবিটা এঁকে দেখাবো। কার ছবি? প্রথমে মনোমার আঁকবো। দাদা, মনোমারটার নাম কি করে লিখবো? আমি বলছি পলি কথাটাকে যদি তুই বাদ দিয়ে দিস, তাহলে কি পড়ে রয়েছে? টেট্রা ফ্লুরো ইথিলিন। এই টেট্রা ফ্লুরো ইথিলিনটাই তো মনোমার। তাহলে পলি বাদ দিয়ে লিখে দিই টেট্রা ফ্লুরো, প্রসেস গুলো শিখে নে ভাই, ইথিলিন। এবার তুই বলবি দাদা এর স্ট্রাকচার আমি কি করে লিখবো? তোকে সব শেখানো আছে। তুই বল ইথিলিনের স্ট্রাকচার তুই জানিস তো? তুই বলবি হ্যাঁ, এই তো ইথিলিন, সি ডাবল বন্ড সি, এখানটা হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন, এইটাই তো ইথিলিন। তোকে কি বলেছে? টেট্রা ফ্লুরো ইথিলিন, মানে চারখানা ফ্লুরিন। তাহলে ইথিলিনের মধ্যে হাইড্রোজেন্স গুলোকে বাদ দিয়ে তুই ফ্লুরিন ঢুকিয়ে দে, তাহলেই তো চলে এলো টেট্রা ফ্লুরো ইথিলিন। গল্প শেষ। তার মানে এটাই টেট্রা ফ্লুরো ইথিলিন, এটুকু আমার কাছে ক্লিয়ার। যেটাকে আমি কিরকম করে লিখতে পারি বল? লিখতে পারি এরকম করে, CF2 ডাবল বন্ড CF2। আশা করব মনোমারের স্ট্রাকচার ক্লিয়ার। এবার পলিমার কি করে করবি, টেফলন কি করে করবি? সিম্পল পাই বন্ড ব্রেক করে দুটো সিগমা বন্ড দুদিকে বাইরে বার করে দিবি, মধ্যিখানে সিগমা বন্ডটা যেরকম আছে ইনট্যাক্ট রেখে দিবি, এইদিকেও একটা সিগমা বন্ড বের করে দিবি, পুরোটা একটা হোলেন করে দিবি। এই CF2 CF2 ইউনিটটা বারবার 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 যুক্ত হবে, যেরকম ভাবে এখানে যুক্ত হয়েছিল, এই যে এরকম ভাবে যেখানে যুক্ত হয়েছিল। আশা করতে পারি ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে ভাই? পরিষ্কার? আচ্ছা, এইবার একটুখানি মন দিয়ে শোনো প্রত্যেকে। এই যে পলিটেট্রাফ্লুরো ইথিলিন বা এই যে টেফলন আছে, এই টেফলনটা কোথায় কাজে লাগে? না ফ্রাইং প্যান, অবশ্যই নন স্টিকের। দেখবি অনেক সময় নন স্টিক ফ্রাইং প্যান গুলো অনেকে ইউজ করে, তার মধ্যে যে পলিমার কোটিংটা দেওয়া থাকে সেটা টেফলনের কোটিং। আশা করতে পারি প্রত্যেকে এই বিষয়টাকে কানেক্ট করতে পেরেছে, যেটা অলরেডি তোদেরকে আমি এখানটা শিখিয়ে দিয়েছিলাম। কোথায় শিখিয়ে দিলাম? বেশ, এই তো। ঠিক আছে, বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পর পরস্পর এরকম ভাবে যুক্ত হয়ে পলিইথিলিন তৈরি করলো। সেরকম ভাবেই আশা করব প্রত্যেকে কানেক্ট করতে পারলি যে কিরকম ভাবে এই যে CF2 CF2 পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিটেট্রাফ্লুরোইথিলিন তৈরি করতে পারলো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পিভিসি। তাহলে আমি এখানে লিখি আবার পলিমার, এখানটা লিখি মনোমার, আর এখানটা লিখি তার ব্যবহার। দেখো পলিমার যেটা আছে তার নাম হচ্ছে পিভিসি। পিভিসির পুরো নাম হচ্ছে পলি ভিনাইল ক্লোরাইড, ইংলিশে লিখতে হবে কিন্তু ভাই। তুই বলের মনোমার কি হবে?
তুই বুঝতেই পারছিস পলি কথাটা বাদ দিয়ে দে, তাহলে হয়ে গেল ভিনাইল ক্লোরাইড। যখন 11-এ উঠবে এই ভিনাইল কথাটার মানে শেখাবো ভাই। ভিনাইলের একটা অর্থ রয়েছে, এই অর্থটার জন্য এর স্ট্রাকচারটাও একটা বিশেষ টাইপের। ভিনাইল ক্লোরাইডের স্ট্রাকচার হচ্ছে এমনি, CH2 ডাবল বন্ড CHCl। যদি ডাবল বন্ডে যুক্ত কার্বনের সঙ্গে ক্লোরিন থাকে তখন সেই কম্পাউন্ডটাকে বলা হয় ভিনাইল ক্লোরাইড কম্পাউন্ড। এই ভিনাইল ক্লোরাইডকে যদি পলিমারে কনভার্ট করা হয় তখন সেটাকে বলে পলিভিনাইল ক্লোরাইড। কিরকম ভাবে কনভার্ট করবি? এই তো মধ্যিখানের পাই বন্ড ব্রেক করে দুটো সিগমা কর, নিয়ে এরকম ভাবে যুক্ত করে দে। দেখ তো পারছিস কিনা? CH2 ডাবল বন্ড CHCl এরকম ভাবে দুটো যুক্ত করে হোল N। দেখ একটা পাই বন্ড ব্রেক করে দুটো সিগমা দুদিকে দেখিয়ে দিলাম। এই ইউনিটটাই পর 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 যুক্ত হবে, ওই জন্য পুরোটাকে ব্র্যাকেট করে হোল N করে দিলাম। গল্প শেষ। এর ব্যবহার বর্ষাতি তৈরি করতে, গাম্বুট তৈরি করতে, কলের পাইপ তৈরি করতে, ইত্যাদি ইত্যাদি। চলো নেক্সট। ওকে, এইবার যেটা করাবো সেই 3টে জিনিস লাস্ট, এর বাইরে আর কিছু করাতে হবে না। রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে ভাই, আমার এই রেকর্ডিংটা নিয়ে চাপ, একদম পারফেক্ট হচ্ছে। চলো এবার যেটা বলবো সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের রাসায়নিক ধর্ম। ইথাইল অ্যালকোহল কোনটা? CH3 CH2 OH। ইথাইল অ্যালকোহলের কটা রাসায়নিক ধর্ম পড়তে হয়? 3টে। প্রথম যে ধর্মটা রয়েছে সেটা হচ্ছে সোডিয়ামের সাথে বিক্রিয়া। আমি তোকে এইটুকু বলতে পারি, তুই এটা ভালো করে দেখে নে, তোরা কিচ্ছু দরকার পড়বে না। সোডিয়ামের সাথে বিক্রিয়া কিরকম ভাবে হবে? সোডিয়ামের সাথে বিক্রিয়া দেখ, মনে রাখ, এই যে CH3, তোকে লজিক শেখাচ্ছি, দেখ লজিক ভাই, রাট্টাফিকেশন আমি কোনোদিন করিনি, কাউকে করাইও না। যখনই এখানে তুই সোডিয়াম দিবি, সোডিয়ামের একটা গোপন ইচ্ছা আছে জানিস তো, ও অক্সিজেনকে মনে মনে খুব পছন্দ করে। দেখবি তোদের এমনি কিছু বন্ধু বান্ধবী নিশ্চয়ই থাকবে, বা তোর মধ্যে এমনি কোনো একটা ব্যাপার থাকবে, ওই মেয়েটার সাথে ওই ছেলেটা কেন, ওই মেয়েটার সাথে তো আমার থাকা উচিত ছিল। তার মানে তুই ওই মেয়েটার সাথে গিয়ে বসতে চাইছিস। অমনি এখানে বেচারা নাচার লাদান সোডিয়াম, ও অক্সিজেনকে খুব পছন্দ করে। এখন অক্সিজেনের সঙ্গে যুক্ত রয়েছে হাইড্রোজেন, ব্যাস লীলা খেলা মোহ খেলা শুরু হয়ে গেছে। ও চাইছে যা হোক করে হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে তার জায়গায় গিয়ে বসবে। আর জানিস তো ও সফল হয়, যখনই তুই সোডিয়ামকে দিয়ে বিক্রিয়া করাবি এরকম অক্সিজেন হাইড্রোজেন সেন্টারে, ও সবসময় হাইড্রোজেনকে ভাগিয়ে দিয়ে তার জায়গা থেকে বসে পড়ে। তাহলে এই যে বিক্রিয়াটার প্রোডাক্ট কি হবে না, CH3 CH2 ONA। এটা কেন হলো জানিস? অক্সিজেন তীব্র তড়িৎ ঋণাত্মক, সোডিয়াম তীব্র তড়িৎ ধনাত্মক, এরা দুজন পাশাপাশি চলে আসতে চায়, হাইড্রোজেনটা ওই জন্য কেটে পড়ে। এবার হাইড্রোজেন তো শুধুমাত্র H হয়ে কাটবে না, ওকে কাটতে হলে ভাই H2 হয়ে কাটতে হবে, ওই জন্য সামনে একটা 2 বসাতে হবে। যদি 2 সামনে বসাই তাহলে এখান থেকে উৎপন্ন হয়ে গেল H2 হাইড্রোজেন গ্যাস। আচ্ছা এখানে যদি তাহলে সোডিয়ামটাকে ঢুকতে হয় তাহলে দুটো সোডিয়াম নিতে হবে, ওই জন্য সামনে একটা 2 বসাতে হবে। আশা করতে পারি ক্লিয়ার? এই যে কম্পাউন্ডটা তৈরি হলো এর নাম হচ্ছে সোডিয়াম ইথক্সাইড। ডান। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে নিরুদন বিক্রিয়া। কি ধরনের নিরুদন? অন্ত আণবিক নিরুদন। কিরকম ভাবে করতে হয় খেয়াল করবে, খুব মন দিয়ে দেখবে, কিন্তু এটা পরীক্ষাতে VVI প্রচুর বার পরীক্ষাতে দিয়েছে এবং দেবে। কিভাবে করতে হবে দেখে নাও প্রত্যেকদিন। তুমি ইথাইল অ্যালকোহল নাও, CH3 CH2 OH। এই যে ইথাইল অ্যালকোহলটাকে তুমি নিলে, এইটাকে তুমি দুরকম ভাবে এই পুরো প্রসেসটাকে ক্যারি আউট করতে পারো। প্রথম যে প্রসেসটা রয়েছে, প্রথম যে টেকনিকটা রয়েছে, সেখানে আমাকে দিয়ে দিতে হবে গাঢ় H2SO4, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এবং তার সাথে দিতে হবে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সেকেন্ড সেম প্রোডাক্ট হবে, জাস্ট রিএজেন্ট আলাদা। অ্যালুমিনা Al2O3, তার সঙ্গে দিয়ে দিতে হবে 350 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই দুটোই যদি আমি দিয়ে দিই, দুটোরই প্রোডাক্ট সেম হবে। কি প্রোডাক্ট হবে খেয়াল করো, এই যে কটা কার্বন এখানে, এই হচ্ছে 1 নম্বর কার্বন, এই হচ্ছে 2 নম্বর কার্বন। এই প্রথম কার্বনটা থেকে OH বেরিয়ে যাবে। নিরুদন মানে হচ্ছে জল বেরিয়ে যাওয়া ভাই। নিরুদন যখনই বিক্রিয়া দেখবি জল বের করবি। প্রথম কার্বন থেকে কে বেরোলো? OH বেরোলো। দ্বিতীয় কার্বন থেকে বেরোবে হাইড্রোজেন। কটা হাইড্রোজেন ছিল? 3টে, 2টো হয়ে যাবে। এখানে OH-টা পুরোপুরি কেটে পড়বে। তুই বলে একটা হাইড্রোজেন বেরোলো, একটা OH বেরোলো, মানে কটা সিগমা বন্ড ব্রেক করলো?
দুটো সিগমা বন্ড ব্রেক করলো। আচ্ছা, একটা পাই ভেঙে যখন দুটো সিগমা হয় তখন দুটো সিগমা জুড়েও তো একটা পাই হয় রে ভাই। তাহলে দুটো সিগমা ভেঙেছে তো তার রেজাল্ট কি হবে? একটা পাই। কার কার মধ্যে? CH3 ছিল, হাইড্রোজেন বেরিয়ে গেল তো CH2 পড়ে থাকলো, মধ্যখানে পাই বন্ড চলে এলো। এখানে CH2 OH ছিল, OH বেরিয়ে গেল, তারপরে রয়েছে CH2, তাহলে CH2 ডাবল বন্ড CH2, গল্প শেষ। কি তৈরি হয়ে গেল? ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন তৈরি হয়ে গেল ভাই। পরীক্ষাতে বহুবার দেবে, বহুবার দেবে পরীক্ষাতে। আশা করতে পারি জিনিসটা কমপ্লিট। আমি একটু বড় করে দেখাচ্ছি বিষয়টাকে, যাদের জন্য, যারা এখনো পর্যন্ত বিষয়টাকে হজম করতে পারেনি। এই কার্বনটা থেকে, এই প্রথম কার্বনটা থেকে OH কেটে পড়েছে, আর এই পরের কার্বনটা থেকে একটা হাইড্রোজেন কেটে পড়েছে। যদি প্রথম কার্বন থেকে OH-টা কেটে পড়ে তাহলে OH-টাকে তুই ভাগিয়ে দে, ভাগিয়ে দে OH-টাকে, এই যে ভেঙে গেল। আর এই যে পরের কার্বনটা থেকে একটা হাইড্রোজেন পালিয়েছে, তাহলে তুই একটা হাইড্রোজেন কমিয়ে দে, হয়ে গেল দেখ CH2। দুটো সিগমা ব্রেক করলো তো একটা পাই চলে এলো, এই জন্যই তো CH2 ডাবল বন্ড CH2, সেম প্রোডাক্ট। ঠিক আছে, এর বাইরে কিচ্ছু আসবে না পরীক্ষায় ভাই, এটুকু তো লিখে রাখ। নেক্সট 3 নম্বর রিঅ্যাকশন। 3 নম্বর রিঅ্যাকশনটা কি? আন্ত আণবিক নিরুদন। ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে, কিন্তু এই পর্যন্ত যারা দেখছিস তারা অর্গানিক কেমিস্ট্রি শিখে গেছিস ভাই। কিভাবে করব? CH3 CH2 OH। আন্ত আণবিক নিরুদন আর অন্ত আণবিক নিরুদনের মধ্যে কোথায় পার্থক্য জানিস? অন্ত মানে হচ্ছে নিজের ভেতরে হবে, যা হবে ঘরের ভেতর হবে ভাই। ওই একটা ইথাইল অ্যালকোহলের ভেতরেই দেখ পুরো কেসটা ঘটেছে। ইথাইল অ্যালকোহল নিজের মধ্যেই যা করার করেছে। এখানে আন্ত মানে হচ্ছে দুজনকে নিতে হবে, মানে দুটো ইথাইল অ্যালকোহলের মধ্যে এবার খেলা। এই যে দুখানা ইথাইল অ্যালকোহল আমি পাশাপাশি লিখলাম, তার মানে কি দুজনকে প্রয়োজন পড়লো, দুজনকে প্রয়োজন পড়লো মানে আন্ত। এটাকে ইংরেজিতে বলা হয় ইন্টার, আর এইটাকে বলা হয় সম্ভবত ইন্ট্রা। ঠিক আছে, চলো ইংলিশটা একটু না জানলেও চলবে, খেয়াল করবো কি করে হবে না। এইটাকে দিয়ে দিতে হয় সেম গাঢ় সালফিউরিক অ্যাসিড, শুধু এখানে টেম্পারেচারটা একটু কম লাগে 140°C। কি হয় দেখে, তোকে এই রিঅ্যাকশন মেকানিজম এত ভেঙে ভেঙে দেখায় না ভাই 10 লেভেলে। দেখ কি হয়, এটা হচ্ছে মেকানিজম দেখাচ্ছি। এর হাইড্রোজেন এর OH একসাথে বেরিয়ে যায়, বেরিয়ে গেল তাহলে কে? বেরিয়ে গেল তাহলে জল, কেটে পড়লো কে? কেটে পড়লো জল। রিঅ্যাকশনের নাম কি? রিঅ্যাকশনের নাম নিরুদন। যেই মাত্র নিরুদন হলো তুই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছিস CH3 CH2O, লেখ CH3 CH2O, CH2 CH3, এইখান থেকে এইটুকুই তো পড়ে আছে, এটুকু লিখে দে CH2 CH3। পুরোটা দেখতে পেলি কি করলাম? ওপরে যেটুকু পড়ে আছে CH3 CH2O সেটুকুকে লিখলাম CH3 CH2O, নিচে পড়ে আছে CH2 CH3, এটুকুকে লিখলাম CH2 CH3, গল্প শেষ। এটা একটা ইথার তো ভাই, ইথার তো ভাই। এই যে ইথারটা দুদিকে কি গ্রুপ আছে? ইথাইল গ্রুপ আছে। ইথাইল গ্রুপ দুটো আছে, তাহলে নাম কি? ডাই ইথাইল ইথার, গল্প শেষ। যদি প্রশ্ন করে ইথাইল অ্যালকোহলের আন্ত আণবিক নিরুদনে কি উৎপন্ন হয়? ডাই ইথাইল ইথার। অন্ত আণবিক নিরুদনে কি তৈরি হয়? ইথিলিন, গল্প শেষ। শেষ হয়ে গেছে ভাই। নেক্সট, অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম ভীষণ সোজা, দেখো খেয়াল করে। প্রথম রিঅ্যাকশনটা দেখো, অ্যাসিটিক অ্যাসিড আছে, এটা একটা অ্যাসিড তোরে ভাই, তাহলে ওই জন্যই প্রথম রিঅ্যাকশন বেসের সাথে বিক্রিয়া, ক্ষারের সাথে বিক্রিয়া। যখনই বিক্রিয়া হবে বল সোডিয়াম, এই তো অক্সিজেনের সাথে হাইড্রোজেন, কি প্রোডাক্ট এসে এখানে বসে পড়বে, তাহলে উৎপন্ন হলো CH3COONA। হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে নিচে বসলো, এই হাইড্রোজেন আর এই OH যুক্ত হয়ে তৈরি করলো জল। খেয়াল রাখ, এইটুকু যে পার্ট রয়েছে CH3COO পার্ট, এইটুকু পার্টের নাম হচ্ছে অ্যাসিটেট। অ্যাসিটেটের সঙ্গে আমি লিখে দিচ্ছি অ্যাসিটেট। এই অ্যাসিটেটের সঙ্গে কে যুক্ত? সোডিয়াম, ওই জন্য পুরোটার নাম সোডিয়াম অ্যাসিটেট। এটা কিন্তু একটা লবণ, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় তৈরি হয়েছে। ঠিক আছে, শিখতে পারছিস ভাই জৈব রসায়ন?
আমি আশা করব তুই এরকম ভাবে হয়তো আগে পড়িসনি, বা যারা ধামাকা ব্যাচের মধ্যে ছিলি তারা পড়েছিস, বাকি অন্য কোথাও পড়ে থাকলে ভাই ওয়েলকাম, তুই আরেকবার ভালো করে শিখে ফেললি। ঠিক আছে, চলো এবার দেখো নেক্সট। নেক্সট হচ্ছে এমন একটা বিক্রিয়া যেই বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিডকে শনাক্ত করা যায়। কোনো একটা পদার্থ অ্যাসিড কি অ্যাসিড নয় সেটাকে চেনার জন্য যে পদার্থটাকে ইউজ করতে হয় তার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। তুই যখনই কোনো অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া ঘটিয়ে দিবি, তুই এখানে দেখবি কার্বন ডাই অক্সাইডের একটা বুদবুদ 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 তৈরি হচ্ছে। সেই বুদবুদটা দেখে তুই শনাক্ত করতে পারবি আমি যার সঙ্গে সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়াটা করিয়েছিলাম সেই পদার্থটা একটা অ্যাসিড ছিল। যেমন এখানে অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আমরা করছি। এবার কি রিয়াকশনটা হয় বল, তোদেরকে শিখিয়ে রেখেছি। এইচ সোডিয়ামের জায়গার মধ্যে গিয়ে, সোডিয়াম এইচ এর জায়গার মধ্যে গিয়ে বসলো, CH3 COO Na, সোডিয়াম অ্যাসিটেট পাওয়া গেল। এই যে হাইড্রোজেনটা বেরিয়ে গেল। এবার খেয়াল করবে মজার বিষয়, এই যে CO3টা রয়েছে, CO3টা সবসময় ভাঙে, কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন তৈরি করে। তাহলে এখানে সোজাসুজি একটা প্রোডাক্ট আমি পেয়ে গেলাম কার্বন ডাই অক্সাইড, যেটা বুদবুদ রূপে বেরোয়, হয়ে গেল। আর কি, দেখ এই একটা হাইড্রোজেন বেরিয়ে গেছিল, এখান থেকে একটা হাইড্রোজেন পড়ে রয়েছে, আর এখান থেকে একটা অক্সিজেন পড়ে রয়েছে। এই যে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে কি তৈরি করলো, জল। চলো কমপ্লিট। কার্বন ডাই অক্সাইড বুদবুদ দিয়ে চেনা যায় ভাই পুরো বিষয়টা হচ্ছে। নেক্সট এন্ড লাস্ট, চল লাস্ট রিয়াকশন কি, এস্টারিফিকেশন রিয়াকশন। এইটা কিন্তু পরীক্ষাতে খুব দেয়। এস্টারিফিকেশন রিয়াকশন মানে এস্টার তৈরি করার রিয়াকশন। তুই বলবি দাদা এস্টার মানে কি, সব দেখাচ্ছি। মনে রাখবি সব সময় এস্টার তৈরি করতে হলে অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া ঘটাতে হয়। তুই কার কার রাসায়নিক ধর্ম দেখছিস, অ্যাসিটিক অ্যাসিডের, তাহলে তুই অ্যাসিডের নামটা তো জেনেই গেছিস। আর এর সঙ্গে ধর তুই বিক্রিয়া করিয়ে দিলি CH3 CH2OH এর, অর্থাৎ ইথাইল অ্যালকোহলের। যখনই তুই অ্যাসিডের সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়া ঘটাবি ইন প্রেজেন্স অফ গাঢ় সালফিউরিক অ্যাসিড, সঙ্গে সঙ্গে দেখতে পাবি জল বেরিয়ে যাচ্ছে। জল বেরিয়ে গেলেই এস্টার তৈরি হয়ে যাবে। কিরকম করে জল বেরোবে, অ্যাসিডের এখান থেকে হাইড্রোজেন বেরোবে আর অ্যালকোহল থেকে OH বেরোবে। এই হাইড্রোজেন আর OH পরস্পর যুক্ত হয়ে জল তৈরি করবে। যখনই বেরিয়ে গেল দাদা কি তৈরি করলো, আমি বললাম খেয়াল কর, এই যে তুই অ্যাসিড থেকে লিখতে পারছিস CH3COO, আর অ্যালকোহল থেকে লিখতে পারছিস C2H5, তো C2H5 লিখে দিই। এই যে পুরো পদার্থটা তৈরি হলো অ্যালং উইথ জল, এই পদার্থটাকে বলা হয় এস্টার। এই এস্টারকে চেনা যায় তার একটা ফুটি ফুটি স্মেল দিয়ে। এস্টারটার লিঙ্কেজটাও দেখাবো তোদের। দেখ এই এস্টারটার নাম লিখ, এইটুকু পার্টের নাম কি বলেছিলাম, অ্যাসিটেট, CH3COO পার্ট, তার সঙ্গে যুক্ত রয়েছে ইথাইল গ্রুপ, এই জন্য পুরোটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। আর এই পুরোটা যেহেতু একটা এস্টার তাই লিখলাম ইথাইল অ্যাসিটেট এস্টার। কাজ শেষ। তুই বলবি দাদা এটাকে এস্টার কেন বলে, কারণ তুই যদি একটু ইথাইল অ্যাসিটেটটাকে ভেঙে লিখিস তুই দেখতে পাবি CH3 C ডাবল বন্ড, এই দেখ CH3 C ডাবল বন্ড, তার সঙ্গে দেখ আরো একটা ও যুক্ত আছে। আমি এখানটা তোকে লিখি CH3 C ডাবল O C2H5, এটাকেই ভাঙছি। দেখ CH3 C ডাবল বন্ড তার সঙ্গে O C2H5, এই যেখানেই তুই C ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও এই লিঙ্কেজটা দেখতে পাবি, এটাই হচ্ছে এস্টার গ্রুপের লিঙ্কেজ। ব্যাস বলেছিলাম না, অ্যাসিড আর এস্টার পরস্পর সমবায় পেয়ার দেখায়। কিরকম ভাবে, আজকে তুই একটা অ্যাসিডের নাম লেখ CH3 COOH, এটাই তো অ্যাসিড। CH3 COOH এটাই অ্যাসিড। এটাকে একটু ঘুরিয়ে লিখতো, কি দেখতে পাবি, HCOOCH3 দেখতো, লিখতে পারি তো, একটু গুনে দেখবি এটা একটা অ্যাসিড ছিল তো, C ডাবল বন্ড OH, কটা কার্বন, দুটো কার্বন, কটা হাইড্রোজেন, তিনটে আর একে চারটে হাইড্রোজেন, কটা অক্সিজেন, একটা দুটো অক্সিজেন, এখানেও একটু গুনবি নাকি, কটা কার্বন, দুটো কার্বন, কটা হাইড্রোজেন, তিনটে আর একে চারটে হাইড্রোজেন, কটা অক্সিজেন, একটা দুটো অক্সিজেন। সেম হলো তো ভাই, শুধু কার্যকরী মূলকটা আলাদা তো, ওখানে অ্যাসিড আর এখানে এস্টার। খেয়াল করে দেখ এই এস্টারটার নাম কি, এই যে পুরোটা গ্রুপটা আছে, এই পুরো গ্রুপটার নাম হচ্ছে ফরমেট। ফর্মিক অ্যাসিড থেকে পাওয়া যায় বলে ফরমেট বলে। আর এটা হচ্ছে মিথাইল, ওই জন্য নাম হয়ে গেল মিথাইল
ফরম্যাট এ স্টার। এত ডিটেলে তোকে জানতে হবে না, আমি শুধু একটু তোকে জানিয়ে দিলাম। ঠিক আছে, চল এবার লাস্ট যে জিনিসটা পরীক্ষার জন্য প্রচুর পরিমাণে আসে, বারবার করে আসে, সেটা হচ্ছে ডিনেচার স্পিরিট। এটা বলে দিলেই জৈব রসায়ন শেষ। আর এত ডিটেলসে তোকে করিয়ে দিলাম জৈব রসায়ন যে তোর এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না। যা কোয়েশ্চেন আসতো, যা প্রবাবল কোয়েশ্চেন ছিল, সব করিয়ে দিয়েছি। ডিনেচার স্পিরিটটা কি জিনিস খেয়াল কর। আমাদের ইথাইল অ্যালকোহল বাবু যিনি আছেন, CH3CH2OH, এই ইথাইল অ্যালকোহলকে যখন যে পারে খেয়ে ফেলে ভাই। তার মানে তুই বুঝতে পারছিস তো, শিল্পে ভাই, সেই শিল্পে ইথাইল অ্যালকোহলের প্রচুর ব্যবহার আছে। ইথাইল অ্যালকোহলকে পান করে লোকজন। এবার পান করলে তো চলবে না, দেশ চলে যাবে আস্তে আস্তে। সেই জন্য ইথাইল অ্যালকোহলকে পানের অযোগ্য করার জন্য তার মধ্যে বাইরে থেকে 3টে পদার্থ যোগ করা হয়। প্রথম পদার্থটার নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল, সেকেন্ড পদার্থটার নাম হচ্ছে পিরিডিন, আর তৃতীয় পদার্থটার নাম হচ্ছে ন্যাপথা। এই 3টে পদার্থ মিশ্রিত ইথাইল অ্যালকোহলটাকে ডিনেচার্ড স্পিরিট বলা হয়ে থাকে। এটা অনেক সময় বার্নিশের কাজে ইউজ করা হয়। অনেকে জিজ্ঞাসা করি স্পিরিডিনের স্ট্রাকচার কেমন, তোরা এখন ওইগুলোর জন্য যথেষ্ট ছোট, বাট তাও তোকে দেখিয়ে দিচ্ছি, 11-এ শিখিয়ে দেবো। এই হচ্ছে পিরিডিনের স্ট্রাকচার। গল্প শেষ, জৈব রসায়ন খতম। এর বাইরে তোকে জৈব রসায়ন থেকে খুব একটা বেশি কিছু প্রশ্ন করবে না। পরে যদি কখনো সুযোগ হয় একটা কোয়েশ্চেন প্র্যাকটিস ভিডিও তোদের জন্য আমি দিয়ে দেবো। জৈব রসায়ন ফুল ক্লিয়ার করে দিলাম। ভিডিওটাকে একটা লাইক করতে হবে তো রে ভাই, করে দে এক্ষুনি। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর। কেমন লাগলো নিচে বলে অবশ্যই জানা কমেন্ট সেকশনে। আর যদি কেউ চাস ধামাকা ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিয়ে ডিটেলে প্রত্যেকটা চ্যাপ্টার শিখে এলএকিউ টাইপ অফ প্রশ্নকে ডিটেলে শিখবি, অঙ্ক ডিটেলে শিখবি, পরীক্ষায় 100 পাওয়ার প্রস্তুতির জন্য রেডি হয়ে থাকবি, প্রস্তুতি নিবি আর কি সোজা কথায়, তারা এই নাম্বারটার মধ্যে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারিস হোয়াটসঅ্যাপে। আমি ধামাকা ব্যাচে অ্যাডমিশন করিয়ে দেবো। কোর্স ফিটা যেটা রাখা হয়েছে সেটা 1000 রাখা হয়েছে পুরো কোর্সটা। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়তে থেকো। খুব তাড়াতাড়ি 36 নম্বরের প্রিপারেশন সেট আসছে, পর আসছে। বড় ধামাকা হবে, বড় খেলা হবে। জয় ধামাকা।